আচ্ছা, তো আমাদের এআই মিড পরীক্ষার জন্য ৩টা বিষয় দেখতে হবে। একটা তো হচ্ছে থিওরি পার্ট, আরেকটা হচ্ছে আনইনফর্মড সার্চ, আর একটা ইনফর্মড সার্চ। তো আমরা থিওরির পার্টগুলা শেষে দেখব। আমি জাস্ট ডিসকাস করব কি কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, তাহলে আর কি আশা করি সবাই পারবে। আমরা এখন যাব আনইনফর্মড সার্চে, ঠিক আছে? তো আমার এক্সামের জন্য মিড পরীক্ষায় আনইনফর্মড সার্চ রয়েছে 6টা, ঠিক আছে? ব্রেথ ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ, ডেপথ লিমিটেড সার্চ, ইউনিফর্ম কস্ট সার্চ, তারপর ইটারেটিভ ডিপনিং, আর একটা হচ্ছে বাই ডিরেকশনাল। তো এখানে আমি নোটে অনেক কিছু লিখছি, এটা চাইলে পড়ে দেখতে পারো। আমি জাস্ট বেসিকলি কেমনে সলভ করতে হয় ওটা বলি। এখানে আমার একটা গ্রাফ দেওয়া রয়েছে। এস হচ্ছে স্টার্টিং পয়েন্ট, জি হচ্ছে এটা ডেস্টিনেশন, আর মাঝে হচ্ছে এক এক নোড থেকে আরেক নোডের যাওয়ার যে কস্ট রয়েছে। যেমন এস থেকে এতে আসতে আমার 3 ইউনিট খরচ হচ্ছে কস্ট। এস থেকে বিতে আসতে 1, আবার বি থেকে এতে আসতে 2। তা আমি যদি এই পথ অবলম্বন করে এখানে আসি, এস বি এ হই, তাহলে এখানে 1 + 2। এস বি এ আসতে হলে আমার এখানেও 3 খরচ হবে, 3 ইউনিট কস্ট, মানে 3 ইউনিট খরচ হবে। তো এখানে আমি জাস্ট টেক্সট রিপ্রেজেন্টেশন দিয়েছি, মানে এই জিনিসটাকেই টেক্সট আকারে লিখছি যে এস থেকে স্টার্ট হচ্ছে। এস কে যদি এক্সপ্যান্ড করি, তাহলে এস থেকে দেখতেছি এ বাইর হয়েছে, বি বাইর হয়েছে, আর সি বাইর হয়েছে, তাই না? এই জন্য এ বি সি, আর সাথে ওদের কমা দিয়ে কস্টটা লিখে দিছি যে এতে আসতে 3 ইউনিট, বিতে আসতে 1 ইউনিট, সিতে আসতে 6 ইউনিট। তো এটা আসলে লাগবে না। যেটা লাগবে হচ্ছে আমাদের ফার্স্টে আসি বিএফএস এ, ব্রেথ ফার্স্ট সার্চ। এখানে আমরা কি করব? কিউ ব্যবহার করব। এখানে আমি লিখছি ডাজ নট কনসিডার কস্ট। নর্মালি বিএফএস এ কস্ট থাকে না, কিন্তু আমরা দেখব পরে যে এক্সামে কস্ট সহ করতে বলতে পারে। ওইখানে কস্ট দেয়াটা আর কি কোনো ইম্প্যাক্ট ফেলবে না বিএফএস কেমনে ফাংশন করে, জাস্ট দেখানোর জন্য আর কি, যে বিএফএস আমরা ইউজ করলে কত বেশি অথবা কম খরচ হইতে পারে আর কি। তো আমরা দেখি ফার্স্টে এক্সপ্যান্ডেড লিখবো, একটা ছক আঁকাবো, এক সাইডে লেফট সাইডে লিখবো এক্সপ্যান্ডেড, রাইট সাইডে লিখবো নোড লিস্ট। আর এখানে কি টাইপের ডেটা স্ট্রাকচার বিএফএস ইউজ করে ওইটা লিখতেছি। বিএফএস ইউজ করে হচ্ছে কিউ। কিউতে কি হয়? ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটা আমরা বুঝি। সাপোজ এরকম আমার একটা স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে? এইখানে অনেকগুলা সেল রয়েছে। আমি সিরিয়াল দিচ্ছি 0, 1, 2, 3, 4, এটসেট্রা এটসেট্রা, ডট ডট ডট। সাপোজ 0 পজিশনে আমি ফার্স্ট, আচ্ছা, কিউতে সবার ফার্স্টে আমরা এই জিনিসটা খুব খুব গুরুত্ব দিয়ে মনে রাখবো। ফার্স্ট ইন ফার্স্ট আউট। কিউতে এক্সিট হয় সামনে দিয়ে, আর এন্ট্রি হয় পিছন দিক থেকে। আমি ধরো এইখান থেকে ফার্স্টে এই জায়গা এ রাখলাম, আবার নতুন করে বি রাখলাম, আবার নতুন করে সি রাখলাম, এখন আমি ডি রাখবো পরবর্তীতে, ঠিক আছে? ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্টে একদম সবার আগে কে ঢুকছে? এ ঢুকছে। এখন আউট হইতে হইলেও এ কে ফার্স্ট আউট হইতে হবে। তো এ কে যদি বার করতে যাই, আমরা এখান থেকে জাস্ট মুছে দিলাম, এটুক করলেই হবে না। এইখানে যে 0তম পজিশনটা খালি আছে, এটা ভরাট করতে হবে। তার মানে কি, বি এক ঘর আগায় যাবে, সি এক ঘর আগায় যাবে, তাহলে বি চলে যাবে 0তে আর সি চলে যাবে 1-এ, ঠিক আছে? এই যে আগায় গেল। এখন যদি নতুন করে ডি কে আমরা ইনপুট দিতে চাই, এখান থেকে গিয়ে ডি আবার 2 নাম্বার ঘরে ইনপুট হবে। এইভাবে কিউ আর কি কাজ করে। তো আমরা এটা দেখলাম। এখন বিএফএস অ্যাপ্লাই করি আমার এই গ্রাফটাতে। আমি পেজটা আবার খুলি, এখানে খোলা আছে অলরেডি। আচ্ছা, এই যে বার করা আছে, ঠিক আছে? আমরা দেখি এস কে আমরা যদি এক্সপ্যান্ড করি, বিএফএস এ কি হচ্ছে? প্রতি লেভেল বাই লেভেল যাচ্ছে। এটা কি হচ্ছে? লেভেল 0, এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2। তার মানে বিএফএস করলে আমরা
ফার্স্টে মানে দেখবো যে এস এর পর এ বি সি এই তিনটাই এক্সপ্যান্ড করা হবে, তারপর গিয়ে পরের লেভেলে এক্সপ্যানশনে যাবে। যদি ডিএফএস করতাম দেখতাম এস এর থেকে এ, এ থেকে আবার জিতে যাইতাম। হ্যাঁ, তো আমরা ফার্স্টে বিএফএস এর ক্ষেত্রে কি বলছি, লেভেল বাই লেভেল যাব। তা আমরা এই ছকটা আঁকাইলাম, নোড নেইবারস, সরি এটা না, এক্সপ্যান্ডেড আর নোড লিস্ট। ফার্স্টে এক্সপ্যান্ডেড খালি থাকবে আর আমার নোড লিস্টে এস থাকবে, কারণ আমার এখানে কি এস আছে। এস কে পরে বাইরে আনলাম, তারপর এস কে আমরা এক্সপ্যান্ড করব। এস কে ভাঙলে কি কি পাওয়া যায়, এ বি সি, এ বি সি লিখলাম। এখন সবার সামনে কে আছে, এ আছে না, এ কে আবার বাইরে নিয়ে আসলাম। এ কে ভাঙলে এখন কি পাবো, এ কে যদি ভাঙি তাহলে পাচ্ছি কি, জি পাচ্ছি না। এখন জি পাওয়ার পর জি সবার লাস্টে লিখছি, কেন লাস্টে লিখছি, ওই যে বলছিলাম কিউতে কি হয়, ফার্স্টে এখানে এ ছিল, এ বাইর হয়ে গেছে, তারপর লাস্ট এ কে ভাঙার পর কি পাইছি, জি পাইছি, জি আবার লাস্টের দিক থেকে ঢুকছে, ঠিক আছে। এ ছিল, এ বাইর হয়ে গেছে, বি আর সি এখান থেকে এক ঘর আগায় গেছে, আর নতুন আমরা কি পাইছি, জি পাইছি। তো জিটা আমার লাস্টে ঢুকে গেছে, ঠিক আছে। এইটুক বুঝতে পারলেই কাজ শেষ। এখন আবার বি কে ভাঙাবো। আচ্ছা এখন দেখি, বি কে যদি আমরা এক্সপ্যান্ড করি, ভাঙাই, বি থেকে কি পাচ্ছি, এ পাচ্ছি, আবার এদিক থেকে কি বার হচ্ছে, সি বাইর হচ্ছে। এখন দেখো বিএফএস ডিএফএস এগুলা করার সময় আমার ভিজিটেড নামে একটা অ্যারে থাকে, এর মধ্যে আমরা যা যা আগে যা যা ভিজিট করে আসছি, আগে যা যা দেখে আসছি, এগুলো আমার স্টোর করা থাকে। আমি তো সবার আগে কি এস কে দেখছি, তার মানে ভিজিটেড এর মধ্যে এস আছে, পরে এবিসি দেখলাম, এ বি, এখন বি কে যদি ভাঙাই, আমি দেখতেছি যে আমার এই নোড লিস্টের মধ্যে আগে এ ছিল, এ কে আমরা অলরেডি একবার এক্সপ্যান্ড করে ফেলছি, আর নোড লিস্টের মধ্যে অলরেডি আমার সি আছে, তাই না। তা বি কে যদি ভাঙাই আমার নতুন কিছু আসতেছে না, নতুন যদি ডি ই এফ কিছু আসতো ওইটা আমরা শেষে অ্যাড করে দিতাম। এখানে বি জাস্ট বার হয়ে গেছে, এখানে আর বি লিখি নাই, সিও লিখি নাই, কারণ কি, কারণ আমার কি এও আমি অলরেডি ভিজিট করে মানে করে ফেলছি, সিও আমি ভিজিট মানে সি অলরেডি আমার লিস্টে আছে, তো এটা ডুপ্লিকেট লেখার দরকার নেই। তারপর এইখানেও সেম কেস, সি আর জি আছে, সি কেও যদি বাইরে আনি, সি থেকে দেখতেছি কি পাইতেছি, আমরা এক্সপ্যান্ড করে এ পাইতেছি, এ আমরা অলরেডি একবার ভিজিট করছি না, তো এখানে আর লেখার দরকার নাই। শুধুমাত্র রইলো কি জি, জি কে বাইরে আনলাম, জি কে এক্সপ্যান্ড করার তো আর কিছু পাচ্ছি না। জি হচ্ছে আমার ডেস্টিনেশন, তো আমরা ডেস্টিনেশনে আসার পর লিখে দিব গোল রিচ, ঠিক আছে। তো এই যে আমার বিএফএস অ্যাপ্লাই করা শেষ। কি করব বিএফএস এ, এইখান থেকে নোড লিস্ট থেকে একটা নিব, ওটাকে এক্সপ্যান্ড করব, আরেকটাকে নিব এক্সপ্যান্ড করব, যদি নতুন কিছু আসে লাস্টে অ্যাড হবে, আর যেটাকে এক্সপ্যান্ড করব এটা ফার্স্ট থেকে বের হয়ে যাচ্ছে, এইটাই। এখানে জি, এখানে লিখছি জি ইজ ফাউন্ড, এটা না লিখলেও হবে, আমি জাস্ট দেখাইলাম যে আমাদের ডেস্টিনেশন যেটা, গোল যেটা, ওইটা এখানে আমরা পেয়েছি, এটা না লিখলেও হবে। এখন এটা হচ্ছে আমার বিএফএস শেষ। এখানে পরবর্তীতে কিছু লিখছি, এটা না লিখলেও হবে। আমার এখানে কি কি লিখছি যে পাথ ফাউন্ড, কি পাথ অবলম্বন করে আমরা পাইলাম, আমরা দেখি ফার্স্টে কেমনে আসছিলাম। বিএফএস দিয়ে আমরা লোয়েস্ট পসিবল অপটিমাল পাথ পাইতে পারি, ঠিক আছে, মানে শর্টেস্ট পাথ পাবো, অপটিমাল না, সরি অপটিমাল পাথ না, শর্টেস্ট পাথ পাবো। তাহলে আমরা শর্টেস্ট পাথ যদি দেখি, এখানে হচ্ছে এস এ জি, দেখো এস থেকে এ, এ থেকে জি, শর্টেস্ট পাথ হইল না, আরো অনেকভাবে ঘুরে আসা যাইতো, বা সবচেয়ে ছোট পাথ হচ্ছে এস থেকে এ, এ থেকে জি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার পাথ ফাউন্ড, আর কস্ট এখানে আমি দিছি যে 3 আর 4 7, ঠিক আছে। নোডস এক্সপ্যান্ডেড, এখানে জাস্ট এই সিরিয়ালে যা যা আছে ওটা লিখে দিলেই হবে, এস এ বি সি জি, এস এ বি সি জি। ডান, বিএফএস ডান। এখন আসি ডিএফএস এ। ডিএফএস এর আহ, এখানে কি বুঝতে হবে আমাদের, যে আমরা বিএফএস এ কিউ ইউজ করছিলাম, আমরা ডিএফএস এ স্ট্যাক ইউজ করব। স্ট্যাক কেমনে কাজ করে,
স্ট্যাকে ধরো এরকম একটা কন্টেইনার রয়েছে। স্ট্যাক হচ্ছে লিফো, লাস্ট লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে? যে সবার শেষে ঢুকবে সেই আহ, সে সবার আগে বের হবে। আমি এখানে ধরো এ রাখতে চাচ্ছি, তো এদিক থেকেই রাখবো। এ রাখলাম, তারপর বি রাখলাম, সি রাখলাম। এখন আমি চাচ্ছি এ কে বার করে দিব। আমি কি এ কে নিচ থেকে টাইনে বার করতে পারবো? না। অথবা এখান থেকে ডিরেক্ট এ কে বার করতে পারবো? না। এ কে বার করতে হলে আমার সবার আগে সি কে আউট করতে হবে, বি কে আউট করতে হবে, এরপর গিয়ে আমরা এ কে পাবো। এই জন্য লাস্টে যে ঢুকতেছে, লাস্টে কে সি ঢুকছে, ওকে আগে বার করব, তারপর বি কে, তারপর এ কে। পেয়ার এই এই আচ্ছা, এটাই হচ্ছে ডিফারেন্স আমার কিউ আর স্ট্যাকের মধ্যে। তো আমরা দেখি এখন স্ট্যাক ব্যবহার করে কেমনে করব। আবার এটা দেখলাম, এস কে এক্সপ্যান্ড করলে কি পাচ্ছি? এ পাচ্ছি না। তারপর আবার এস কে এক্সপ্যান্ড করলে বি সি, তো এবিসি লিখলাম। এখন এ কে বের করে আমি যদি এক্সপ্যান্ড করি, আমি তাহলে কি জি পাচ্ছি, তাই তো? তো জি যেহেতু পাচ্ছি, জি আর শেষে লিখবো না, এবার জি সবার সামনে লিখবো। কারণ কি, বিএফএস এ কি করছিলাম, কিউতে কি সবার শেষে লিখতে হয় আর এদিক থেকে বের হয়ে যায়। আর এখানে কি নতুন কিছু পেলেই ওটা সবার সামনেই পুশ করব। তো এ কে পপ করলাম, এখানে জি কে পুশ করলাম, জি কে আবার বার করলাম, এখানে আমার গোল রিচড হয়ে গিয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ডিএফএস, ইজি। এখন আমরা আসি যে পাথ ফাউন্ড, এসএজি একই। এইখানে বিএফএস হচ্ছে আমার গ্যারান্টিড শর্টেস্ট পাথ বার করবে, বাট ডিএফএস কিন্তু আমার গ্যারান্টিড না শর্টেস্ট পাথ যে বার করবে। এখানে ভাগ্যক্রমে আমার প্রথমেই গোল ছিল, এরপরেই জি, এই জন্য এসএজি পেয়ে গিয়েছি, নাহলে এটা মোস্ট অফ দ্য টাইম পাওয়ার কথা না। এই যে ডিএফএস গট লাকি হিয়ার, it does not always guarantee the optimal path, shortest path হবে আর কি এখানে। অপটিমাল বলতে লোয়েস্ট কস্ট, কস্ট বুঝায় শর্টেস্ট। আচ্ছা, এখন আসি ইউসিএস, ইউনিফর্ম কস্ট সার্চ। এইখানে কি হবে, অলওয়েজ এক্সপ্যান্ড দি নোড উইথ দি লোয়েস্ট। এখানে কিউমুলেটিভ কস্ট বলছে। কিউমুলেটিভ বলতে কি বোঝাচ্ছে, যে একটার পর একটা যোগ হবে। এটা দিয়ে বোঝাচ্ছে কি, যে সাপোজ আমি এস থেকে বিতে আসলাম, ঠিক আছে? এস থেকে আমি 1 টাকা বাস ভাড়া দিয়ে আমি বিতে আসলাম। আমি এইখানে ছিলাম, এখান থেকে আমি 1 টাকা ভাড়া দিয়ে কই আসছি, বিতে আসছি, তাই না? তা আমার টাকা টোটাল খরচ হয়েছে কত? এই জায়গায় 1 টাকা খরচ হয়েছে। আবার আমি এখান থেকে বাস ভাড়া দিয়ে এতে আসলাম, ঠিক আছে? বর্তমানে আমি এতে আছি। তা আমার এইটুক যাত্রাতে বর্তমান কত টাকা খরচ হয়েছে? এইটুক জায়গায় 1 টাকা খরচ হয়েছিল, এইটুক আসতে আবার 2 টাকা খরচ হয়েছে। তাহলে আমার মোট খরচ কত? 2 + 1 3। এই জিনিসটাই যে একটার পর একটা যোগ করতেছি, এটাই হচ্ছে কিউমিলেটিভ অ্যাডিশন, ঠিক আছে? তো কই গেল, এইখানে যোগ করে করে যাইতে হবে। আর ডেটা স্ট্রাকচার ইউজ করতে হবে প্রায়োরিটি কিউ। কিউ আর প্রায়োরিটি কিউর মধ্যে তফাৎ কি? একদমই সেম, খালি এখানে একটা লাইন বেশি লিখতে হয় যেখানে আমরা সর্ট করব। আমরা এক্সাম্পলের সাহায্যে দেখি। এস কে এক্সপ্যান্ড করলে কি কি পাই? এ বি সি। তা আমরা এখানে S0 লিখলাম। এইখানে যে উপরের যে নাম্বারগুলো আছে উপরে, এটা দিয়ে কস্ট বুঝায়। আমি যখন এইখান থেকে যাত্রা শুরু করছিলাম, তাই না? তো আমার কয় টাকা খরচ হয়েছিল? এখন তো 0 টাকা খরচ হয়েছে, তাই না? আমি তো এখনো কিছু খরচ করি নাই, কোনো বাস ভাড়া দেই নাই। তো আমার এই জন্য S0 লেখা। S0 থেকে এখানে আনলাম, এক্সপ্যান্ড করলাম, A3 আসতেছে, B1 আসতেছে, C6 আসতেছে। A3, B1, C6 কস্ট। এখন যেহেতু প্রায়োরিটি কিউ আছে, প্রায়োরিটি কিউ বলতে কি, আমাদের যে এখানে যে কোনো একটা ভ্যালু থাকবে, এখানে কস্ট বুঝাচ্ছে, অন্য কোনো প্রবলেমে প্রফিট হইতে পারতো, ঠিক আছে? এরকম একটা এক্সট্রা প্যারামিটার থাকবে। যেহেতু কস্ট আছে, আমরা কস্টের ক্ষেত্রে কি দেখবো সব সময়, যে কত কম খরচ হইতে পারে, তাই না? মিনিমাম কস্ট হইলে আমার ভালো।
আমি এস থেকে জিতে যাব, আমার সবচেয়ে কম টাকা কোন রাস্তা দিয়ে খরচ হবে এটা আমরা বের করতে ইচ্ছুক। তো এই ক্ষেত্রে আমরা লোয়েস্ট টু হাইয়েস্ট এইভাবে সর্ট করব। দেখো, এতে আসতে 3 টাকা খরচ হয়েছিল, বিতে আসতে 1 টাকা খরচ হয়েছিল, সিতে আসতে 6 টাকা খরচ হয়েছিল। এটাকে আমরা সাজায় লিখবো ছোট থেকে বড়। তাহলে কে সবার আগে আসতেছে? বি1 আগে আসতেছে 1 টাকা। এরপর কি এ3 আসতেছে, আর এরপর কি আসতেছে সি6। সবচেয়ে বেশি খরচ এই রাস্তায়, তাই না? এই যে সর্ট করলাম একটা লাইন এক্সট্রা নিয়ে, এইটাই হচ্ছে প্রায়োরিটি কিউ, ঠিক আছে? প্রায়োরিটি কিউ সর্টেড বাই কস্ট। ফার্স্টে কিউ এর মতো কাজ করবে, তারপর একটা এক্সট্রা লাইন নিয়ে আমরা লোয়েস্ট টু হাইয়েস্ট সর্ট করব। যেহেতু কস্টের বিষয় এই জন্য লোয়েস্ট টু হাইয়েস্ট করতেছি, কোনো কেসে হাইয়েস্ট টু লোয়েস্টও করা লাগতে পারতো প্রফিটের কথা বললে অথবা অন্য কিছু। আমরা এটা বুঝে নিব। এখন বি1 কে বাইরে আনলাম। বি1 কে যদি আমরা এক্সপ্যান্ড করি, বি1 থেকে দেখো এ আসতেছে, আবার সি আসতেছে। কিউ এর ক্ষেত্রে আমরা এ কে আবার লিখি নাই, এখানে না লিখলেও হইতো। আমি জাস্ট 2টা এ লিখছি দেখানোর জন্য যে প্রথম এ3টা ছিল এই যে এস থেকে এতে আসার জন্য ডাইরেক্ট 3 টাকা খরচ হয়েছে, আর এই পরবর্তী এ3টা হচ্ছে এস থেকে বিতে আসছে 1 টাকা দিয়ে, বি থেকে আবার এতে গেছে 2 টাকা দিয়ে। তো এই জন্য টোটাল 3 টাকা খরচ হয়েছে, এই জন্য 2বার লিখছি, বাট আমরা নর্মালি একবারই লিখবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা বি1 কে বের করলাম। এখানে একবার লিখলেই হতো, আমি জাস্ট 2বার লিখছি দেখানোর জন্য। তো এখান থেকে এই যে আমি যখন আবার এ3 কে বের করলাম সর্ট করার পরে, এখানে দেখো আরেক লাইন লিখে কিন্তু আমি সর্ট করি নাই, কারণ এখানে সর্টেড আকারেই আছে, এ3 সি6 ছোট থেকে বড় আকারেই আছে, তাই আরেক লাইন বাড়তি আমি লিখি নাই, তাই না? এখন আমরা যদি দেখি এ3 কে একবার বার করলাম, দেখো এখান থেকে একটা এ কে বার করছি, আরেকটার তো থাকার কথা ছিল হিসাব মতে, নাই। কারণ কি, ডুপ্লিকেট জিনিস রাখার দরকার নাই। তুমি এ3 না হয়ে যদি এর থেকে ছোট অথবা বড় কিছু থাকতো তো ওইটা আমরা লিখতে পারতাম, বাট একই জিনিস রাখার দরকার নেই। তো এ কে বার করার পর সি3 আছে, সি6 আছে, আর এখান থেকে কি জি7 হয়ে যায়, কারণ এস থেকে এতে আসার সময় 3 টাকা খরচ হয়েছিল, এ থেকে আবার জিতে আসার সময় 4 টাকা খরচ হয়েছে, তাহলে 4 আর 3 যোগ করলে কত হয়? 7 হয়ে যায়। তো এখানে জি7 লিখছি, ঠিক আছে? এই যে এ থেকে জিতে যাইতে আগে 3 টাকা ছিল, পরে 4 টাকা খরচ হয়েছে, টোটাল 60 টাকা। এখন সি3 কে আমি বারে আনলাম, আনার পর আমি এফ সি3 থেকে আবার কি পাচ্ছি? এখান থেকে 1 2 3 টাকা, এখান থেকে আবার 1 টাকা, 4 টাকা, তাহলে এ4 পাচ্ছি, ঠিক আছে? এইখানে আরেকটা কথা, এইখানে এ4 কে আমি বার করে আনে এক্সপ্যান্ড করছি, এই লাইনটা আমার না লিখলেও হইতো। কেন? আমরা ধরো এ3 কে আগে এক্সপ্যান্ড করছি সাপোজ, এরপর এ2 পাইছি, এ2 কে এক্সপ্যান্ড করব, কারণ কি, এ2 এ3 থেকে কম টাকা খরচ, নতুন একটা পাথ, তাই না? এটা ইউজ করে আমি আরো অপটিমাল কিছু পাইতে পারি। বাট আমি এ3 আগে খরচ করছি, এ4 এখন তো আমার আরো বেশি টাকা খরচ হচ্ছে, তা আমার কি এটা এক্সপ্লোর করে দেখার দরকার আছে? নাই। যদি সমান অথবা ওর থেকে বড় কিছু পাই আমরা স্কিপ করে যাব, যদি শুধুমাত্র ছোট কিছু যদি পাই ওই ক্ষেত্রে আমরা এক্সপ্যান্ড করব। আমি এটা তাও লিখে দেখাইছি, পরের লাইনে লিখছি যে সি6 আমরা এক্সপ্যান্ড, আচ্ছা এ4 কে যদি আনি এখান থেকে দেখবো সি6 আসতেছে, জি7 আসতেছে, জি8 আসতেছে। সি6 কেমনে আসে? যে এখানে কইছিলাম এ4, তাই না? এখানে আসলাম এক, 1 2 3, 3 আর 1 4, 4 থেকে যদি আবার জিতে যাই তাহলে 4 আর 4 8, এই জন্য জি8 নতুন করে আসছে, ঠিক আছে? তো এখন সি6 কে আবার আনি নেই বার এক্সট্রা, কারণ কি লিখছি, উই উইল নট এক্সপ্লোর সি6 অ্যাজ উই হ্যাভ অলরেডি এক্সপ্লোরড সি3 উইচ হ্যাড লোয়ার কস্ট। সি3 কে দেখো আমি এই যে উপরের লাইনে এক্সপ্যান্ড করছি, তাহলে সিতেই 3 যেহেতু করছি, 6 আবার বড় কস্টের একটা জিনিস, এক্সপ্যান্ড করার দরকার নেই। তাহলে সি বাদ, ডাইরেক্ট আমরা জি7 কে আনলাম। জি7ই হচ্ছে আমার গোল, যেটা আমাদের রিচড হয়ে গেছে। পাথ ফাউন্ড পাইছি কি, এস এ জি, পাথ কস্ট হচ্ছে
3 + 4 7, নোড এক্সপ্যান্ডেড SBACG, এই যে এইটা, এই সিরিয়ালটা। তো আমরা দেখতেছি আমরা লোয়েস্ট কস্ট পেয়ে গেছি। এইভাবে আসতে হলে আমরা 60 টাকাতেই পারতেছি। অন্য যেভাবেই ঘুরে আসি না কেন, আরেকভাবে আছে, এটা আরেকভাবে হয়। এখানে আসলে দুইটা সলিউশন লোয়েস্ট কস্ট হইতে হইলে। এস থেকে বিতে আসতে পারতাম, বি থেকে এতে আসতে পারতাম, তারপর আবার জিতে আসতে পারতাম। তাহলে SAG আর SBAG একই খরচ। তাই আমার প্রথমে যেটা পড়ছে আমি ওইটাই লিখে দিছি। এখানে অন্যটা লিখলেও সমস্যা হইতো না। গেল। এরপর আসো ডেপথ লিমিটেড সার্চ। এটা হচ্ছে জাস্ট কি ডিএফএস উইথ অ্যাডিশনাল স্টেপস। আমরা যখন এইখানে ডিএফএস অ্যাপ্লাই করছিলাম, তাই না? পুরা পুরা গ্রাফটাতে আমি ডিএফএস অ্যাপ্লাই করছিলাম, তাই না? এস ছিল, এবিসি ছিল, জি ছিল। বাট যখন ডিএলএস করব আমাকে লিমিট দিয়ে দিবে। সাপোজ এটা হচ্ছে লেভেল 0, এটা হচ্ছে লেভেল কত 1, এটা হচ্ছে লেভেল 2। আমাকে লিমিট দিল 1 এর, যে অ্যাপ্লাই ডিএলএস উইথ এ লিমিট অফ 1। তখন শুধুমাত্র লেভেল 1 পর্যন্ত যতটুক গ্রাফ আছে এইটুকের মধ্যে আমি ডিএফএস অ্যাপ্লাই করব। এখান থেকে এতে আসতে পারবো, এ থেকে আর জিতে যাইতে পারবো না। আমরা মনে করব যে এইটুক নাই হয়ে গেছে, আমার গ্রাফ শুধুমাত্র এইটুক আছে, ঠিক আছে? এইটাই হচ্ছে ডিএলএস এর বৈশিষ্ট্য। এখন দেখো আমি যদি ডিএলএস লিমিট 2 দিয়ে করি, লিমিট 2 মানে কি এই পুরাটাই বেসিক্যালি। তো এটা করলে আমার ডিএফএস এ যে উত্তর আসছিল সেম টু সেম ওইটাই আসছে, ঠিক আছে? যে নোড লিস্ট এক্সপ্যান্ড করলাম, এ বি সি, এ কে করলে আবার জি সামনে ঢুকে গেছে, কারণ কি স্ট্যাক, আবার জি কে বাইরে আনলে গোল রিচড। সাইডে আমি জাস্ট লিখে দিছি যে এখানে এবিসি কোন জায়গায় ছিল, লেভেল 1 এ ছিল, জি কোথায় পাইছি লেভেল 2 তে, তাই না? এটা পাইলাম। এখন আমি এখানে যা ছিল এটাই লিখছি। এখন আমি লিমিট যদি 1 করে দিই, সাপোজ জি আর নাই, তাহলে এস কে ভাঙলে এবিসি পাইতেছি। এ কে যদি আমি আবার এক্সপ্যান্ড করি, এ বি আর সি চলে আসতেছে, এখানে এক ঘর আগে আসলো। জি কেন অ্যাড হয় নাই? কারণ আমি জানিই না যে জি আছে। আমার কাজ শুধুমাত্র কি লেভেল 1 পর্যন্ত, লেভেল 2 তে আমি আসতে পারবো না। বি আর সি আছে, আবার বি কে এক্সপ্যান্ড করলে নতুন কিছু পাচ্ছি না, সি ছিল, সি কে এক্সপ্যান্ড করলে খালি, গোল নট রিচড, ঠিক আছে? ইটারেটিভ ডিপেনিং সার্চ, আইডিএস। এটা কি? জাস্ট ডিএলএস উইথ এক্সট্রা স্টেপস। আমি এখানে দুইটা সেপারেট এক্সাম্পল দিয়েছি, লিমিট 2 দিয়ে একবার করছি, লিমিট 1 দিয়ে একবার করছি। আইডিএস করতে বললে প্রতিটা লিমিটের জন্য তোমার একবার করতে হবে। ফার্স্টে ডিএলএস করব লিমিট 0 ধরে, এস কে এক্সপ্যান্ড করলে কিছুই পাচ্ছি না, কারণ আমার লেভেল 0 তে কি শুধুমাত্র এইটুক আছে, তাই না? এটুকের মধ্যে ডিএফএস করব, করলাম, শেষ। এরপর লেভেল 1 পর্যন্ত ডিএফএস করব এটুকের মধ্যে, করলাম। এই যে আগের এইখানে যে উত্তরটা আসছিল ওইটাই। তারপর লাস্টে কি লেভেল 2 দিয়ে করলাম, এখানে গোল রিচড হয়ে গেছে। তো নর্মাল ডিএফএস কি পুরা গ্রাফের উপর হয়, ডিএলএস কি আমার একটা লিমিট দেয়া থাকবে, ওইটুকের উপর ডিএফএস করব। আইডিএস কি যত 0 থেকে যত পর্যন্ত লেভেল আসে সব কয়টা আমি এক এক করে লিমিট বাড়ায় বাড়ায় বারবার ডিএফএস করব। ফার্স্টে লেভেল 0-এর জন্য, তারপর লেভেল 1-এর জন্য, তারপর লেভেল 2-এর জন্য, সিরিয়ালি সবগুলা করতে হবে, ঠিক আছে? এটা জাস্ট একটা ফর লুপের মধ্যে ডিএলএস বারবার চলতেছে, এক এক করে লিমিট বেড়ে, কিন্তু ভিতরে সবই ডিএফএস হচ্ছে। বাই ডিরেকশনাল, এটা আচ্ছা যেহেতু নাম সিলেবাসে আছে দেখি, এখানে আমরা জাস্ট বিএফএস করতেছি বাট উল্টা দিক থেকে, তাই না? আমার এখানে কি ছিল, আমি যদি পাল্টা দিক থেকে দেখি সোজাভাবে, এস কে এক্সপ্যান্ড করে এস এর চাইল্ড কে কে, এ চাইল্ড, বি চাইল্ড, সি চাইল্ড, এর চাইল্ড কে জি। তা আমরা এদিক থেকে একবার বিএফএস করব, উপ টপ থেকে ডাউনে। আবার সাথে সাথে বটম টু আপ বিএফএস করব। এখানে দেখব কি জি এর প্যারেন্ট কে এ, এর প্যারেন্ট কে সি আর বি আর এস, আবার বি এর প্যারেন্ট কে এস, সি এর প্যারেন্ট কে বি আর এস, ঠিক আছে? এইভাবে। তো এইভাবে আমরা লিখে ফেলবো। এই যে রিভার্স গ্রাফ একটা লিখে ফেলছি, যে
জি এর প্রিডেসেসর বা প্যারেন্টসকে এ, এর প্রিডেসেসর বা প্যারেন্টসকে এস বি সি, বি এর প্যারেন্টকে এস, সি এর প্যারেন্টকে এস পি। এখন বাই ডাইরেকশনাল বিএফএস, দুই দিক থেকেই বিএফএস করতেছি। আমার ফরওয়ার্ড একটা, ব্যাকওয়ার্ড একটা। ফরওয়ার্ড শুরু হয়েছে কোথ থেকে, এস থেকে, ব্যাকওয়ার্ড কোথ থেকে, জি থেকে। ফরওয়ার্ড যদি দেখি, ভিজিটেড কে কে, এসি আছে শুধু ভিজিটেডে, আর এখানে শুধুমাত্র জি ভিজিটেডে। আর এখানে এস লিখলাম, এখানে জি লিখলাম। এখন এস কে ভাঙাবো, এস কে ভাঙাইলে কি কি পাইতাম, ওর চাইল্ড কি কি ছিল, এ বি সি ছিল, আর জি এর প্যারেন্ট কে ছিল, শুধুমাত্র এ ছিল, এটা লিখলাম। আর ভিজিটেডে আগে তো এস ছিল, নতুন কি পাইছি এবিসি, এবিসি লিখলাম। এইখানে নতুন কি পাইছি এ, জি এর পর এ লিখে দিলাম। এখন দেখো এই সাইডে এস ছিল আর জি ছিল, এই জায়গায় জি ছিল, জি ছিল, দুইটার মধ্যে কোনো মিল আছে নাই, নো, এই জন্য ইন্টারসেকশন হয় নাই। এইখানে এইগুলার মধ্যে আমি কমন পাইছি কি, এ এইখানে আছে, এ এইখানে আছে। আবার এই সাইডে এ পাইছি, এ পাইছি। তো এইখানের এ, এইখানে আর এইখানে যদি কোনো, এই দুই লাইনের মধ্যে কোনোটাই একটাও যদি ম্যাচ করে যায়, তাহলে আমরা কি বলবো, ইয়েস, বাই ডাইরেকশনাল সার্চ আমার সাকসেসফুল হয়ে গেছে। দুই সাইডেই এ আছে, এই জন্য আমরা এই জায়গায় থেমে যাব। ঠিক আছে, এই গেল আমার আনইনফর্ম সার্চ শেষ। ঠিক আছে, এরপর আমরা কিছু প্র্যাকটিস দেখব, আমাদের স্লাইডে দেয়া আছে। এখন এখানে ওই যে হাবিজাবি যা লিখছিলাম এগুলাই। এখন আসো হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি গুলো মুখস্থ করে গেলে ভালো, থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসলে অথবা বেশি মার্কের যদি অ্যালগোরিদম দিয়ে যদি বলে একটু এক দুই লাইন এক্সপ্লেন করতে, আমরা টাইম কমপ্লেক্সিটিটা লিখে দিতে পারবো। এখন আমাদের টাইম কমপ্লেক্সিটি আছে এখানে, আমি দুই টাইপের, ট্রি ট্রি সার্চ একটা দিয়েছি আর একটা দিছি গ্রাফ সার্চ। আমরা মনে রাখবো ট্রি এরটার জন্য আমরা আগে হয়তো অ্যালগোরিদম কোর্সে এগুলা লিখতাম যে বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি কত, ভি প্লাস ই, ভার্টিসিস প্লাস নাম্বার অফ এজেস, তাই না? আর স্পেস কমপ্লেক্সিটি ছিল কি, বিগ অফ ভি, মানে নাম্বার অফ ভার্টিসিস। বাট আমরা এইগুলার ক্ষেত্রে যদি চাই এগুলা লিখবো, ও big O of b to the power d, bfs এর টাইম কমপ্লেক্সিটি b to the power d, স্পেস কমপ্লেক্সিটি ও b to the power d। এখানে b আর d কি আমি লিখে দিছি, b হচ্ছে ব্রাঞ্চিং ফ্যাক্টর, তারপর d হচ্ছে ডেপথ অফ শ্যালোয়েস্ট গোল, তারপর m হচ্ছে ম্যাক্সিমাম ডেপথ অফ সার্চ ট্রি। এখন এই যে বি ডি এম এগুলাকে কেমনে কি আসছে, এটাও আমি এখানে নোটে দিয়ে দিছি যে সাপোজ আমার এরকম একটা ট্রি আছে, রাইট? এরকম একটা আমার ট্রি আছে। তো ব্রাঞ্চিং ফ্যাক্টর হচ্ছে অ্যাভারেজ কয়টা চিলড্রেন, তাই না? এস এর চিলড্রেন কয়টা, এ বি দুইটা, এর চিলড্রেন কয়টা, সি ডি, বি এর চিলড্রেন কয়টা, ই এফ, সি এর চিলড্রেন কয়টা, জি এইচ, ডি এর আই জে, ই এর কে এল, এফ এর এম এন। অ্যাভারেজে দেখতেছি প্রতিটা প্যারেন্ট নোডের দুইটা করে চিলড্রেন, এই জন্য ব্রাঞ্চিং ফ্যাক্টর 2। এরপর আমার শ্যালোয়েস্ট গোল, আমার গোল আছে কোন জায়গায়, লেভেল 3 তে। আমার স্টার্ট হচ্ছে এস এ, গোল হচ্ছে এন এ। গোল আছে কোথায়, লেভেল 3 তে, এই জন্য শ্যালোয়েস্ট গোল হচ্ছে 3। আর এখানে ম্যাক্সিমাম ডেপথ কত, 3 এর বেশি কি আর লেভেল আছে, না, তাই ম্যাক্সিমাম ডেপথ তো এখানে 3, এম আর কি। তাহলে বি পাইলাম 2, ডি পাইলাম হচ্ছে 3, আর এম হচ্ছে 3। আরেকটা এক্সাম্পল যদি দেখি, এস এর চাইল্ড কয়টা, 3টা, এর চাইল্ড 3, সবার এভারেজে 3টা কইরা চাইল্ড, লেভেল আছে 2 পর্যন্ত, গোলও আছে লেভেল 2 তে। তাহলে এখানে ব্রাঞ্চিং ফ্যাক্টর 3, যেহেতু সবার 3টা করে চাইল্ড, ম্যাক্সিমাম ডেপথ 2, যেহেতু 2 নাম্বার লেভেলে আমার গোল আছে, আর শ্যালোয়েস্ট গোলও কি 2, সরি ম্যাক্সিমাম ডেপথ 2 হচ্ছে কারণ আমার আসেই হচ্ছে লেভেল 2 পর্যন্ত, আর শ্যালোয়েস্ট গোল হচ্ছে আমার 2 নাম্বার লেভেলে গোল আছে। এখন এই এক্সাম্পলটা দেখি, এখানে সবার চাইল্ড সংখ্যা সেম না, এস এর চাইল্ড 4টা, এর চাইল্ড 2টা, ই এর একটা, বি এর একটা, সি এর একটাও নেই, ডি এর একটাও নেই। ওই ক্ষেত্রে আমরা কি করব, সব কয়টা চাইল্ড আমরা কাউন্ট করব, এস এর 4টা, এর 2টা, বি এর একটা, সি এর নাই, ডি এর নাই, ই এর একটা, এফ এর নাই, জি এর নাই। তাহলে যে কয়টা টোটাল নাম্বার অফ চাইল্ড আছে এখানে আসে কত, 4 আর 2 6, 1 7, 1 8, টোটাল নাম্বার অফ চিলড্রেন হচ্ছে 8। আর নোড কয়টা, টোটাল 8টা নোড আছে এখানে, নাম্বার অফ নোডস দিয়ে ভাগ দিব, তাহলে আমার আসতেছে 1। তাহলে ব্রাঞ্চিং ফ্যাক্টর এখানে 1।
ঠিক আছে? শ্যালোয়েস্ট গোল, গোল কোন লেভেলে আছে? 3 এ আছে, ম্যাক্সিমাম ডেপথও 3। তাই বলে এই দুইটা সবসময় একই থাকবে তা না। এইটাই দেখো, আমার গোল আছে কি, গোল হচ্ছে ডি, ডি লেভেল 2 তে আছে। আর আমার লোয়েস্ট কত? লেভেল কে পর্যন্ত, লেভেল 5। তো এইখানে আমার শ্যালোয়েস্ট গোল হবে 2, কারণ 2 নাম্বার লেভেলে আমার গোল আছে। আর ম্যাক্সিমাম ডেপথ হবে 5, কারণ লোয়েস্ট হচ্ছে 5। ঠিক আছে? এইগুলো হচ্ছে বিডিএম এর মান। এগুলা দেখে বুঝে বুঝে আমরা টাইম কমপ্লেক্সিটিটা আর স্পেস কমপ্লেক্সিটিটা মনে রাখবো। ডিএফএস এর ক্ষেত্রে হচ্ছে বি টু দি পাওয়ার এম, এখানে বি ইন্টু এম। বিএফএস এ বি টু দি পাওয়ার ডি, বি টু দি পাওয়ার ডি। ইউসিএস এর ক্ষেত্রে এখানে সি ডিভাইডেড বাই এফসাইলন আবার আছে, 1 প্লাস সি ডিভাইডেড বাই এফসাইলন। এটা আবার কি? এখানে সি হচ্ছে কস্ট অফ অপটিমাল সলিউশন, আর এপসাইলন হচ্ছে মিনিমাম এজ কস্ট। এগুলো ব্যাখ্যা করার কিছু নাই, মনে রাখলেই হবে। এই গেল। এখন কোনটা কই ইউজ করব? বিএফএস যদি শর্টেস্ট পাথ বার করতে বলে, আনওয়েটেড। এরপর ডিএফএস হচ্ছে যদি আমার মেমোরি লিমিটেড থাকে। দেখো বিএফএস এ কিন্তু বি টু দি পাওয়ার ডি হয়েছিল, আর এখানে বি ইন্টু এম। তাহলে এটা কি খরচ, এইটাই বেশি না? তাহলে মেমোরি কম লাগে ডিএফএস এ। তারপর ইউসিএস হচ্ছে অপটিমাল পাথ যদি বার করতে বলে, আমার লোয়েস্ট কস্ট যদি বার করতে বলে, তাহলে আমরা ইউসিএস ব্যবহার করতে পারি। তারপর ডিএলএস হচ্ছে নোন ডেপথ লিমিট, আইডিএস হচ্ছে আননোন ডেপথ মেমোরি লিমিটেড, বাই ডাইরেকশনাল, নোন গোল স্টেট। এগুলো একটু দেখে আসলেই হবে। এখন আসো বিএফএস উইথ কস্ট যদি বলে, এখানে একটা গ্রাফ আছে। আমরা জাস্ট ইউসিএস এর মতো কস্ট ধরে করছি, জাস্ট নেক্সট লাইনে সর্ট করি না, ইউসিএস এ যেমন করছিলাম। এটা কেন দেখাচ্ছি? আমি যদি 3 নাম্বার স্লাইডে যাই, আমাদের স্লাইডে কিছু আমাদের এক্সাম্পল দিয়েছে। এইটা আমাদের সিটিতে এরকম কোয়েশ্চেন আসছিল, একটা শহরের ম্যাপ দিয়ে দিছে। ঠিক আছে? আমরা বুঝতে পারতেছি এইখানে যদি বিএফএস অ্যাপ্লাই করতে হইতো আমাদের, তাহলে কেমনে করতাম? কস্ট সহ। এইখানে সবার ধরো এইখানে আমার স্টার্ট, আর এইখানে হচ্ছে আমার এ4তে হচ্ছে শেষ, এখান থেকে এখানে আসতে হবে। তাহলে আহ, আমি লিখতে পারি যে এখানে বিউচারেস্টের জন্য বি লিখলাম। হ্যাঁ, পরে বি কে বাইরে আনলাম, বি কে ভাঙ্গাইলে আসতেছি। আমি জাস্ট ইনিশিয়াল লিখতেছি, জি লিখতেছি, আর এখানে বি, বি তো 0। বি থেকে এখানে আসতে কত? 30, সরি 90। তাহলে জি 90। তারপর এখানে কি পি টেস্টি, এখানে 101 হচ্ছে, তাহলে পি 101। তারপর এখানে কি আগারাস, তাহলে এফ 211। এইভাবে আর কি আমরা বিএফএস করব। ঠিক আছে? এই অ্যাপ্রোচে আমি যেমনে দেখাইছিলাম। তারপর করে 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 দেখবো যে আমার এই পর্যন্ত আসতে কস্ট কেমন কি বাইর হয়। এখন লাস্ট আমরা যদি দেখি এক্সাম্পল স্লাইডের এক্সাম্পল গুলা দেখলে ভালো। আহ, এই যে এক্সাম্পল বিএফএস, এই একটা গ্রাফ দিছে, এটা দেখো বিএফএস দিয়ে কেমনে সলভ করছে। ঠিক আছে? এখানে কস্ট দিয়ে করছে, কিন্তু এক্সামে এমনি কস্ট দিয়ে আসতে পারে। তারপর ডিএফএস করছে কস্ট সহ। তারপর ইউসিএস করছে, ইউসিএস এ কি সর্ট হইতেছে, তাই না? প্রতি লাইনে লাইনে, এখানে এক লাইনে সর্ট করে দিছে, আমরা ভেঙে করছি এটাই। তা এই গেল আনইনফর্মড সার্চ। ঠিক আছে? এখন আসো, এই যে বিএফএস উইথ কস্ট এটাও দেখাই দিছি। এখন আসো ইনফর্মড সার্চে। ঠিক আছে? ইনফর্মড সার্চ হচ্ছে কি? আচ্ছা, এর আগে আমি একটা জিনিস ডিসকাস করি, হিউরিস্টিক মানে কি। ঠিক আছে? সাপোজ ওই যে মেজ আছে না, যে একটা গুহার মধ্যে ধরো একটা ইঁদুর আটকায় গেছে। ঠিক আছে? আমরা ওই যে ছোটবেলায় পেপারে দেখতাম পাজেল, এটা হচ্ছে আমার এক্সিট, আর এটা হচ্ছে আমার এন্ট্রি। এরপর
আর কি আহ, এরকম আছে, এখান থেকে ঢুকবে এখান থেকে বাইর হবে, এরপর এরকম এরকম অনেক বাধা পাত আছে আর কি, কোনখান দিয়ে কই যায়। আহ, মানে এদিক দিয়ে ঢুকে আমার এদিক দিয়ে বাইর হইতে হবে, ঠিক আছে? তা সামনে অনেক বাধা বিপত্তি আছে। একটা ইঁদুর ধরো এখান থেকে, ইঁদুর কেমনে আগে ভুলে গেছি, ড্যাম। আচ্ছা, ইঁদুর রাখতে ভুলে গেছি। খুব বাজে বাজে ইঁদুর হয়েছে, যাই হোক, র্যাট লিখে দেই, র্যাট। তো আমাদের আনইনফর্ম সার্চ হইলে র্যাটটা এদিক দিয়ে ঢুকতো, ঢুইকে ও ফার্স্টে ডানে যাইতো বামে, বিএফএস করতেছি সাপোজ, বিএফএস এ কি ফার্স্টে এদিকে যাবে উপরে যাবে, তারপর দেখবে বাধা, পরে আবার এখান দিয়ে যাবে এখান দিয়ে যাবে, প্রতিটা রাস্তা ও ঘুরে ঘুরে দেখে দেখে তারপর এদিক দিয়ে বাইর হবে, তাই না? কারণ কি, ইঁদুরটা জানে না সঠিক রাস্তা কোনটা, ওকে বইলা দেওয়ার মতো কিছু নাই। বাট ইনফর্ম সার্চে ধরো এখানে একটা চিজের টুকরা আছে, ঠিক আছে, পনিরের টুকরা আছে, আমরা কি জানি টম এন্ড জেরি দেখে যে ইঁদুর পনির খাইতে অনেক পছন্দ করে, তাই না? ও চিজ খাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে। তা ও এখান থেকেই চিজের স্মেল পাইতেছে যে আচ্ছা এক্সিটে চিজ আছে, তো ও ও একটু আগাইলো, এখানে গিয়ে দেখবে আচ্ছা আমার বাম সাইডে এই দিকে চিজ আছে ডান দিকে চিজ নাই, তো ও ডান দিকে ঢুকবেই না, ও বাম দিকে যাবে, গিয়ে এখানে আসলো, এখানে আরো চিজের স্মেলটা স্ট্রং হয়ে গেল। তার মানে কি, যত চিজের কাছাকাছি যাবে, যত এক্সিটের কাছাকাছি যাবে, চিজের স্মেলটা তত কি স্ট্রং হয়ে যাবে। তো ওকে সহায়তা করার জন্য একটা জিনিস আছে, এখানে চিজ আছে, চিজের স্মেলটা আর কি ওকে বলে দিচ্ছে যে ও এক্সিটের কত কাছাকাছি আছে। এইটাই হচ্ছে এই কেসের জন্য হিউরিস্টিক, ঠিক আছে? হিউরিস্টিক এমন একটা ভ্যালু যেটা আমাকে বলে দিবে যে আমি আমার গোল থেকে কত কাছাকাছি আছি অথবা কত দূরে আছি। এটা দেখে আমরা ভুল পথে না গিয়ে সঠিক পথে আগাইতে পারবো, সব কিছু সব রাস্তা না খুঁজে। এই জন্য এটাকে ইনফর্মড বলে, কারণ আমরা ইনফরমেশন দিয়ে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে। এখন দেখো, বেস্ট ফার্স্ট, আমরা এখানে কয়েকটা জিনিস পড়বো, বেস্ট ফার্স্ট সার্চ আর গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ দিয়ে একই জিনিস বোঝায়, দুইটা নাম আলাদা, বাট আমাদের টেক্সট বুক পরে স্লাইডে দুইটা দিয়ে একই জিনিস বোঝানো হয়েছে। তা আমি যখন একটাকে রিফার করব আরেকটাও তুমি একই নামে বুঝে যাবা যে আচ্ছা একই জিনিস পড়ানো হচ্ছে। এখন বেস্ট ফার্স্ট সার্চ কি করে, আমার এখানে একটা হিউরিস্টিক ভ্যালু এইচ অফ এন নিয়ে কাজ করে। এখানে কি লিখছি, অ্যালগোরিদম মে গেট স্টাক or it may not return the most optimal path. It is used because it may be fast in some cases. It uses heuristic value hn. বলতেছে কি যে আমি বেস্ট ফার্স্ট সার্চ যদি ইউজ করি, ইঁদুর সব ইঁদুরটা এই চিজের স্মেল পায় এক্সিটে পৌঁছায় যাবে, কিন্তু সবচেয়ে কম টাইমে অথবা সবচেয়ে কম পরিশ্রম মানে পরিশ্রম করে যাইতে পারবে কিনা এটাও গ্যারান্টিড না, ঠিক আছে? এটা হচ্ছে কথা। তো আমরা বেস্ট ফার্স্ট সার্চ কেমনে কাজ করে দেখবো, আমাদের এরকম একটা গ্রাফ দিয়ে দিবে আর সাথে এরকম হিউরিস্টিক ভ্যালু দিয়ে দিল যে এস এর এস নোডে হিউরিস্টিক ভ্যালু 7, এ নোডে হিউরিস্টিক ভ্যালু 6, বি নোডে হিউরিস্টিক ভ্যালু 5, তারপর সি তে হচ্ছে 9। এটা কিন্তু কস্ট না, কস্ট কিন্তু এখানে আলাদা করে দেয়া আছে। এস থেকে এ তে আসতে হচ্ছে খরচ হচ্ছে 1, কিন্তু এস থেকে জি এ আমি কত, মানে একটা ভ্যালু দিয়ে দিছে যে আমার এস থেকে জি এর দূরত্বটা কত, 7 ইউনিট দূরত্ব। তাহলে আমি বুঝতে পারতেছি যে এক্সিট আমার 7 ঘর দূরে দূরে। পরে এতে আসলাম, ঠিক আছে, এতে আসতে আমার কস্ট খরচ হয়েছে হতো 1 টাকা, এতে আসার পর আমি জানি যে আমার এক্সিট হয়তো 6 ঘর দূরে আছে আমার, ঠিক আছে, এরকম একটা ভ্যালু আমাকে দিয়ে দিছে হিউরিস্টিক। তা আমার বেস্ট ফার্স্ট সার্চে কস্ট নিয়ে কোনো মাথা ব্যথাই আসলে নাই, আমরা কস্ট দেখবো না, ডিরেক্ট হিউরিস্টিক যেটা দেয়া থাকবে ওই আকারে আমরা সর্ট করে
সলভ করে ফেলবো। এটা ওই যে ইউসিএস করছিলাম না, ইউসিএস এ কি কস্ট দিয়ে করছিলাম, আর বেস্ট ফার্স্ট সার্চে আমরা হিউরিস্টিক দিয়ে সর্ট মানে হিউরিস্টিক দিয়ে আমরা সর্ট করব। এখানে আমরা আচ্ছা এটা একসাথে সবকিছু লিখছি যে এটা হচ্ছে নোড, এটা হচ্ছে আমার হিউরিস্টিক ভ্যালু যে আমার কি কি আছে যেটা প্রশ্নে দেয়া ছিল, আর এগুলা হচ্ছে কি এক জায়গা থেকে মানে এস কে এক্সপ্যান্ড করলে কি কি পাইতেছি আর ওইটার কস্ট। ঠিক আছে, তা আমরা এখানে গ্রাফ দিয়ে জিনিসটা সলভ করছি। তোমরা যদি ইউটিউব অথবা অন্য কিছু দেখো, ওইখানে হয়তো দেখতে পারো ওপেন লিস্ট অথবা ক্লোজ লিস্ট এরকম কিছু দিয়ে সলভ করছে, ওইভাবে করলেও হবে, যেভাবে আর কি কমফোর্টেবল ফিল করো। আমার মনে হয়েছে গ্রাফ দিয়ে করলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা দেখি, আমার এই জিনিসটা এখানে খুলে রাখি, আমি ডুপ্লিকেট করি, তাহলে আহ এই যে আমার এখানে গ্রাফটা দেয়া আছে। ঠিক আছে, তো আমি এখানে কি করছি, ফার্স্টে এস লিখলাম। সাপোজ আমি এখানে ফার্স্টে এস লিখছি। এখন এস কে আমি এক্সপ্যান্ড করলাম, কি পাচ্ছি, এ পাচ্ছি আর বি পাচ্ছি। তা আমি লিখলাম কি এ আর বি, জাস্ট এক্সপ্যান্ড করে আপাতত লিখলাম। আর এখানে কি লিখলাম, বি লিখলাম। ঠিক আছে, এখন এস এর হিউরিস্টিক ভ্যালু কত? আমরা জানি আমার বেস্ট ফার্স্ট সার্চের জন্য হিউরিস্টিক ফাংশন এফ এন ইকুয়ালস টু কি হিউরিস্টিক ভ্যালু এইচ এন। তাহলে আমার এফ এ এতে এ পর্যায়ে আসার পর আমার হিউরিস্টিক ভ্যালু কত? 6। তা আমি এখানে এফ এ ইকুয়ালস টু এইচ এ 6, আর এফ বি ইকুয়ালস টু এইচ বি, বি এর কত ছিল হিউরিস্টিক ভ্যালু? 5। 5 লিখলাম। তা আমি দেখতেছি হিউরিস্টিক কম কোনটার, এটার, রাইট সাইডেরটার, তাহলে আমি এটা সিলেক্ট করব। এখান থেকে আবার বি কে এক্সপ্যান্ড করব, বি কে এক্সপ্যান্ড করে কি পাইতেছি, ডি পাইতেছি, জি পাইতেছি। ডি এর হিউরিস্টিক কত? 2। জি এর হিউরিস্টিক কত? আমার এখানে সরি এটা কস্ট, মাই ব্যাড মাই ব্যাড। জি, ডি এর হিউরিস্টিক কত? আচ্ছা এখানে কস্টও 2, হিউরিস্টিকও 2। হিউরিস্টিক হচ্ছে 2, আর জি এর হিউরিস্টিক কত? 0। তাহলে এখান থেকে ডি এর হিউরিস্টিক পেয়ে গেছি, আর এখানে জি এর হিউরিস্টিক পেয়ে গেছি। ডি এর হিউরিস্টিক কত ছিল? 2, আর জি এর হিউরিস্টিক কত? 0। তাহলে এখানে পেয়ে গেলাম। তাহলে আমার এখানে এই যে আমার পাথ কি হইলো পরে, এস থেকে বি, বি থেকে জি। ঠিক আছে, আমরা পেয়ে গেছি, গোল পেয়ে গেছি। এখন বেস্ট ফার্স্ট সার্চ কি আমার সবসময় স্মলেস্ট পাথ বলবে, অথবা আমাকে মোস্ট কস্ট এফিশিয়েন্ট ওয়ে বলবে? না, মাঝে মাঝে খুব বেটার পারফর্ম করে, মাঝে মাঝে করে না। এইটার জন্যই, এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা পরবর্তীতে এ স্টার সলভ করবো, মানে ইউজ করি আর কি। তো এইটা হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ। ঠিক আছে, অথবা গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ এমনি কাজ করে আর কি। লোয়েস্ট হিউরিস্টিক আমরা একটা পাথ এক্সপ্যান্ড করব, যেগুলা চাইল্ড নোড আছে ওর চাইল্ড নোডগুলোর মধ্যে লোয়েস্ট হিউরিস্টিক যেটা, ওইটাকে আবার এক্সপ্যান্ড করব যতক্ষণ গোল না পাইতেছি। এই যে ইজ দিস পাথ অপটিমাল? নো। অপটিমাল পাথ কি হইতো? আচ্ছা, অপটিমাল পাথ বলতে কি, আমরা আসছি কই থেকে কই, এস থেকে বিতে আসছি, বি থেকে জিতে আসছি। এখান থেকে খরচ হয়েছে 4, এটুক জায়গা, এটুক খরচ হয়েছে কত? 10। খরচ হচ্ছে কত? 14। কিন্তু আমার অপটিমাল পাথ কোনটা ছিল আমরা দেখি। এতে যদি আসি 1 টাকা খরচ করে, তারপর যদি এখানে বিতে যাই, ডিতে আসি আরো 5 টাকা খরচ করতে, 5 আর 1 6, 6 আর 3 9। এইটা হইতো আমার এস এ ডি জি। এটা হচ্ছে চিপেস্ট অথবা অপটিমাল, চিপেস্ট কস্ট অথবা অপটিমাল পাথ। অথবা এস, এখানে আসলাম কি বিতে, 4, 4 আর 2 6, 6 আর 3 9। তাহলে এস বি ডিজি, এস এ ডিজি অথবা এস বি ডিজি, এই দুইটা যে কোনো একটা হচ্ছে আমার অপটিমাল পাথ। ঠিক আছে, যে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ ডাজ নট অলওয়েজ রিটার্ন অপটিমাল পাথ, মাঝে মাঝে করতেও পারে, মাঝে মাঝে নাও করতে পারে। এটা হচ্ছে আমার
এটা গেল। এখন আসো এ স্টারে, ঠিক আছে? This algorithm will always find optimal path. It takes into account cost gn and heuristic value hn. তো আমার a স্টারের জন্য হিউরিস্টিক ফাংশন কি? fn হচ্ছে hn প্লাস gn। এইখানে আমরা কি বেস্ট বেস্ট ফার্স্ট সার্চে আমরা কি কস্ট নিয়ে কোনো কাজ করি নাই, শুধুমাত্র এই যে ছকে হিউরিস্টিক ভ্যালু আছে এগুলা নিয়ে কাজ করছি, রাইট? কিন্তু আমার যখন এ স্টার করব, আমার এই হিউরিস্টিক ভ্যালু এইচএনও লাগবে, আর এই যে কস্ট গুলো আছে 1 2 5 জিএন এগুলাও লাগবে, ঠিক আছে? এখন আসো দেখি এ স্টার কেমনে সলভ করব। এখন আরেকটা কথা, এ স্টার এবং তোমার বেস্ট ফার্স্ট সার্চ এগুলো দুইটাই কিন্তু প্রায়োরিটি কিউ ইউজ করে, যদি তোমার পরীক্ষা আসে যে কোন ডেটা স্ট্রাকচার ইউজ করে। এটাও একইভাবে আমরা এক্সপ্যান্ড করব। এস কে ফার্স্টে এক্সপ্যান্ড করব, এস থেকে কি আসে এ আর বি। তাহলে আমি লিখলাম যে এস লিখলাম, এস থেকে আসতেছে এ, এস থেকে আসতেছে বি। এখন এ আর বি এর হিউরিস্টিক ভ্যালু বার করব। এফ এন ইকুয়ালস টু কি এফ এস, এখানে যেহেতু এ, জি এ প্লাস এইচ এ। তাহলে এস থেকে এতে আসতে কস্ট কত ছিল আমার 1, আর এখানে এর হিউরিস্টিক ভ্যালু কত 6, তাহলে 1 যোগ 6 কত হবে 7। এইটা হচ্ছে আমার হিউরিস্টিক ভ্যালু এইখানে, এই জন্য 1 যোগ 6 7। এখানে আমার কস্ট ছিল 4, এস থেকে বিতে আসতে 4 খরচ হয়েছিল, আর বি এর হিউরিস্টিক কত 5, তাহলে 4 যোগ 5 9 গেল। এখন এইখানে কি আমার বি এর কাজ শেষ হয়ে যাচ্ছে? না, এটা আমি আপাতত খালি রাখতেছি, পরবর্তীতে লাগলেও আমার লাগতে পারে। এখন দেখো এখানে 7 আর 9 এর মধ্যে ছোট কে? 7। এ কে এক্সপ্যান্ড করলাম, এ থেকে কই যাচ্ছে সি যায় ডি যায়। তা আমরা আবার ঠিক একইভাবে হিউরিস্টিক ভ্যালু বার করব। এখানে কস্ট ছিল 3, হিউরিস্টিক ভ্যালু ছিল 9, আসতেছে কত 11। এখানে ডি আসতেছে 6 আর 2 8, ঠিক আছে? 11 আর 8 আসলো। তা আমরা কি ডি কে বেছে নিলাম। ডি থেকে আবার জি কে, ডি থেকে কই যায়? ডি তেই যাচ্ছে, জি তেই যাচ্ছে। এখানে হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 9, ঠিক আছে? তা আমার দেখো আমি কিন্তু অপটিমাল পাথ অথবা লোয়েস্ট কস্ট যেখানে ওই পাথটা পেয়ে গেছি, এস থেকে ডি, ডি তে, ডি থেকে জি তে। আমার এটাই ছিল না লোয়েস্ট অপটিমাল? এই যে অপটিমাল আমরা এ স্টার ডে পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে, সাপোজ সাপোজ এইখানে খরচ 10 না, এইখানে খরচ হচ্ছে 0, ধরো একটা নাই এইখানে। তাহলে কি আমার অপটিমাল পাথ কি হইতো? এস থেকে বি আসতো, বি থেকে জি আসতো, তাই না? তাহলে জি তে আসতে আমার অনলি 4 খরচ হইতো, এটাই থাকতো কি অপটিমাল পাথ। এই ক্ষেত্রে কি আমার এ স্টার অ্যাপ্লাই করলে শর্টেস্ট পাথ দিত কিনা? এখন এই প্রবলেমটাই হচ্ছে আমার অ্যাডমিসিবিলিটি প্রবলেম, ঠিক আছে? হিউরিস্টিক ভ্যালু সব সময় অপটিমাল যে কস্ট হবে, ট্রু অপটিমাল কস্ট ওটার থেকে কম হইতে হবে। যদি না হয় তাহলে একটা অ্যাডমিসিবিলিটি মানে প্রবলেম থাইকে যায়। এরপরেও আমাকে এ স্টার আর কি অ্যাপ্লাই করবে। ওই যে মনে আছে আমি বলছিলাম বি কে এখনো বাদ না দিতে, এটা খালি রাখতে। যখন আমরা জি কে ভাঙাইলাম, জি এর হিউরিস্টিক ভ্যালু বার করলাম, দেখো এফ অফ জি আসতেছে 9, এফ অফ বিও কিন্তু 9ই আসছিল। আমরা যতক্ষণ পর্যন্ত, মানে যদি আমরা আগায় যাওয়ার পর এর থেকে ছোট কোনো ভ্যালু আমার যদি থাকে, এফ এর ভ্যালু, অথবা সমান কোনো ভ্যালু থাকে, ওইটাও আমাকে এক্সপ্লোর করে দেখতে হবে। আমরা এইভাবে যদি দেখি, আচ্ছা আগে এটা পড়ি। আনলাইক গ্রিডি বেস্ট ফার্স্ট অ্যালগোরিদম, উই হ্যাভ টু অলওয়েজ চেক ফর ইকুয়াল অ্যান্ড লেসার এফ এন ভ্যালুস ফ্রম দ্য এন্টায়ার লিস্ট। এই পুরা যতটা ট্রি যতক্ষণ চলবে আমার এফ এন এর ভ্যালুর খেয়াল রাখতে হবে যে নতুন ধরো এখান থেকে পাইলাম নতুন দুইটা এফ এন এর ভ্যালু, এর আগে যদি ওর ছোট কোনো ভ্যালু পায় থাকি তাহলে ওই ছোট ভ্যালুটাকেও এক্সপ্যান্ড করতে হবে। আবার সমান ভ্যালু যদি পেয়ে থাকি সমান ভ্যালুটাকেও এক্সপ্যান্ড করতে হবে। আরেকভাবে রিপ্রেজেন্ট করি, স্টেপ ওয়ানে কি করছিলাম, এস কে এক্সপ্যান্ড করছিলাম,
এস কে এক্সপ্যান্ড করে কি পাইছি, এ পাইছি আর বি পাইছি। এটা আমি একটা ওপেন কন্টেইনারের মধ্যে রাখলাম। এর হিউরিস্টিক ভ্যালু কত পাইছিলাম, 7। বি এর পাইছিলাম কি, 9। এরপর এক্সপ্যান্ড এ, এই দুইটার মধ্যে লোয়েস্ট কে, এ লোয়েস্ট, এ কে এক্সপ্যান্ড করলাম। আমার নতুন আসতেছিল কি, ডি আর সি, তাই না? ডি আর সি কে আমি যদি সর্ট করে রাখি, বি এর এফ ছিল কি, হিউরিস্টিক ভ্যালু আসছিল হিউরিস্টিক না, মানে হিউরিস্টিক ফাংশনের ভ্যালু আসছিল 9। এখানে 8 পাইছি আর 12 পাইছি, এই দুইটা সব এখন সর্ট করার পর সবচেয়ে ছোট কি, 8। এটা কিন্তু প্রায়োরিটি কিউ, আমি এক লাইনে সর্ট করে দিছি, ঠিক আছে? এই জন্য 8 আগে আসছে, 12 পরে আসছে। এফ 8 কে আবার আমি এক্সপ্যান্ড করলাম। 8 কে এক্সপ্যান্ড করার পর আবার কি পাচ্ছি, এই যে F9 পাচ্ছি, F9 পাচ্ছি, F12 পাচ্ছি। 12 আমরা বাদ দিতে পারি, কিন্তু আচ্ছা বাদ না, আপাতত সামনে আছে। এখন দেখো, F9 এখানেও আছে, F9 এখানেও আছে, আমার এই দুইটাই কিন্তু এক্সপ্লোর করতে হবে। আমার এইখানে যদি জিরো কস্ট থাকতো, তাহলে আমি শুধুমাত্র এই প্রথমটা যদি এক্সপ্লোর করতাম, আমি কিন্তু কি মারা খেয়ে যেতাম। কারণ কি, আমার আসলটা, আসল অপটিমাল পাথ এখান থেকে বাইরে হতো। তাই আমার যেহেতু দুইটা একই এফ এর ভ্যালু আসছে, দুইটাকেই আমার এক্সপ্যান্ড করে দেখতে হইতো। আর যদি অ্যাডমিসিবিলিটি প্রবলেম না থাকে, তাহলে এই প্রথমটা সর্ট করলেই ম্যাক্সিমাম টাইমে শর্টেস্ট পাথ আইসে পড়ে। যাই হোক, যেটা বললাম, আমার গ্রাফ করার সময় এফ এন এখানে 11 আসছে, এখানে আসছে 9, আগে 9 আসছে, এটাকে আমার এক্সপ্যান্ড করে দেখতে হবে। সাপোজ এখানে 10 আসতো, তখন কি 10 আর 11, 10, এই দুইটাকে তখন না করে আবার এখান থেকে আবার যাইতাম, ঠিক আছে? সব সময় এফ এর ভ্যালুটা আমার চেক রাখতে হবে এ স্টারে। The A star is guaranteed to work if the heuristic is admissible, meaning জিরো থেকে এখানে হিউরিস্টিক ভ্যালু হচ্ছে কি, হিউরিস্টিক ভ্যালু সবসময় ট্রু অপটিমাল কস্ট যেটা, ওটার থেকে ছোট থাকতে হবে। আমি একটা ছকের আকারে এখানে দেখাই। এস নোডে হিউরিস্টিক ভ্যালু ছিল আমার 7। এস থেকে জিতে যাওয়ার চিপেস্ট কস্ট, এস থেকে এ, এ থেকে ডি, ডি থেকে জি, এটার কস্ট কত ছিল, 9 ছিল, তাই না? 7 কি 9 এর থেকে ছোট বা সমান? হ্যাঁ, তাহলে এটা অ্যাডমিসিবল, ঠিক আছে, এখানে সমস্যা নেই। 6 ছিল আমার হিউরিস্টিক ভ্যালু এতে, এ থেকে জি এর যাওয়ার টোটাল কস্ট, মানে শর্টেস্ট কস্ট হচ্ছে কি, সরি লোয়েস্ট কস্ট হচ্ছে 8। 6 8 এর থেকে ছোট বা সমান, এটাও ঠিক আছে। 5 এর বেলা বি থেকে ডি, ডি থেকে জি, 5, 5 5 এর সমান, ঠিক আছে। এই যে আসো, সি এর হিউরিস্টিক ভ্যালু কত দেয়া ছিল আমার, 9। আর কিন্তু সি থেকে জি তে যাইতে আমার কস্ট হচ্ছে 8, এই যে সি থেকে জি তে যাইতে 8। এখন দেখো, এইটা আমার হবে না, এটা আমার কি অ্যাডমিসেবল না। যে অবশ্য আমরা এ স্টার করার সময় এই জায়গায় এই জিনিসটা এইখানে আছে, সি তে আছে, সি থেকে তো আমরা এখানে জি তে আসতেছি না ডিরেক্ট, এই জন্য সমস্যা হয় নাই। যদি এখান থেকে জিতে যাইতো, তখন আমরা কনফিউজড হয়ে যেতে পারতাম। এইখানে আবার অ্যাডমিসেবল না। আর লাস্টেরটা তো এটাই। তো এ স্টার করার সময় আমরা খুব কেয়ারফুল থাকবো, বড় যদি আমাকে এরকম বিশাল একটা গ্রাফ দেয়, তাই না? কোথায় এটা হচ্ছে, 1 2, আমাকে বিশাল বড় একটা গ্রাফ যদি দিত, যে এই যে কোন একটা শহরের গ্রাফ, ঠিক আছে, যেমন কই জানি এক্সাম্পলটা, এই যে শহরের একটা গ্রাফ দিছে, ঠিক আছে, এইখানে আমার এ স্টার অ্যাপ্লাই করতে বললো। আমি খালি চোখে একটু কয়েক মিনিট সময় নিয়ে ক্যালকুলেটর হাতে নিয়ে দেখবো যে আসলে লোয়েস্ট কস্ট কোন দিক দিয়ে কোথায় যাওয়া যায়, মোস্ট অপটিমাল কস্ট কোনটা আছে, ওটা আমরা একটু মার্ক করে রাখলাম, পরে স্টার করে দেখবো, যদি না মিলে আমরা শিওর হয়ে মিলাবো, ঠিক আছে? কারণ ওই অ্যাডমিসিবিলিটির জন্য দেখা যাচ্ছে যে আমরা স্টার করে করে গেলাম, এফএন এর ভ্যালু আগে কোথাও একটা এফএন এর ভ্যালু কম চলে আসছিল, ওটাকে আমরা এক্সপ্যান্ড করলাম না, মিস হয়ে যাইতে পারে। তো আমরা একবারে দেখে আগে শিওর হয়ে নিব যে আমার লোয়েস্ট কস্টটা আসলেই কত, এর থেকে আর যাওয়া সম্ভব কিনা।
তারপর এ স্টার করলাম, যদি দেখি না মিলতেছে পিছনে আগে চেক করে ওইভাবে আমরা মিলাই দিব, ঠিক আছে? এই গেল। এখন আসো আট এইট পাজেল। এইট পাজেলের বেসিক্সে। Eight puzzle key, we have a 3x3 grid with tiles numbered from 1 to 8 and an empty space. 9টা ঘর থাকবে, 1 থেকে 8 নাম্বার টাইল থাকবে আর একটা এমটি থাকবে, ঠিক আছে? এখানে কি কি মুভ আমরা ইউজ করতে পারবো? আপ, ডাউন, লেফট, রাইট। সব সময় না, তোমার সবচেয়ে বেশি মুভ ইউজ করতে পারবো 4টা, অনেক সময় 3টা ইউজ করতে পারবো, অনেক সময় 2টা ইউজ করতে পারবো। বাট লার্জ হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মুভস আমরা অ্যালাউড 4টা। আইদার আপ যাইতে পারবো, ডাউন, লেফট, রাইট। কিসের কথা বলতেছে এটা? স্পেস। আমার এখানে যে এই খালি স্পেসটা আছে, আমি যদি এটাকে উপরের দিক যাই তাহলে একটা আবার নিচে চলে আসবে, রিপ্লেস করতেছি আর কি। তারপর যদি নিচে যাই তাহলে 7 উপরে চলে আসবে। আমি যদি ডানে যাই 4 এখানে চলে আসবে। আর বামে যাইতে পারতেছি না আমি এই কেসে। তো এইটা হচ্ছে আমার স্টার্ট অথবা কারেন্ট স্টেট আমাকে দেয়া আছে, আর আমাকে একটা গোল স্টেট দিয়ে দিবে যে 1 2 3 4 5 6 7 8। এই এই স্টেট থেকে এই স্টেটে আমার চলে আসতে হবে। এটা আমি কেমনে করতে পারবো? এখন এটা যে কোনো অ্যালগোরিদম দিয়ে, আনইনফর্মড সার্চ দিয়েও করা যায়, ইনফর্ম সার্চ দিয়েও করা যায়। আনইনফর্ম সার্চ দিয়ে আমরা কেন করব না ওটাও বলে দিব। দেখো, এখন হিউরিস্টিক ভ্যালু এখানে কি কি থাকতে পারে? আমরা দুই টাইপের হিউরিস্টিক ভ্যালু দেখব। প্রথমটা হচ্ছে মিসপ্লেস টাইলস। মিসপ্লেস টাইলস আমার এখানে 3টা মিসপ্লেস টাইলস আছে। আমরা এটা কেমনে দেখব? ধরো একটার সাথে একটাকে মিলাবো। আমরা মিলাচ্ছি কি? স্টার্ট অথবা কারেন্ট স্টেটকে গোল স্টেটের সাথে। 1 নাম্বারের সাথে মিলছে, মিলছে। 2 নাম্বারের সাথে মিলছে, মিলছে। 3 নাম্বারের সাথে মিলছে, মিলছে। খালি স্পেস স্কিপ করব, এটা খালি স্কিপ। 4 কি 4 এর সাথে মিলছে? না, এই দেখো, এখানে 4 এখানে 5, এইটা মিলে নাই। 6 কি 6 এর জায়গায় আছে? মিলছে, মিলছে, হ্যাঁ 6 6 এখানে মিলছে, এখানে 4 আর 5 মিলে না। 7 কি 7 এর জায়গায় আছে? হ্যাঁ আছে। 5 কি আছে এখানে? না, এখানে এখানে কি ম্যাচ করে নাই। 5 এর এখানে থাকার মানে এখানে 8 থাকার কথা, এখানে 5 আছে। তারপর 8 কি এখানে আছে? না, এখানে খালি থাকার কথা, এখানে 8 আছে, তো এটাও মিলে নাই। তাহলে আমার টোটাল ম্যাচ খায় নেই কয়টা? 4 ম্যাচ খায় নেই, 5 ম্যাচ খায় নেই, আর 8 ম্যাচ খায় নেই। তাহলে মিসপ্লেস টাইলস কয়টা? 3টা। ঠিক আছে, আবার বলি, একটার সাথে একটা জাস্ট মিলাবো। 4 কি এখানে এই জায়গায় কি 4 আছে? এখানে নাই, 5 আছে। অথবা আমরা অন্য সাইডকে ধরেও মিলাইতে পারি, একটাকে ধরে মিলাইলেই হবে। যেমন 1 1 এর জায়গায় আছে, 2 2 এর জায়গায় আছে, 3 3 এর জায়গায় আছে, 4 4 এর জায়গায় নাই, এটা ম্যাচ খায়নি। 5 5 এর জায়গায় নাই, ম্যাচ খায়নি। 6 6 এর জায়গায় আছে, 7 7 এর জায়গায় আছে, 8 8 এর জায়গায় নেই, ম্যাচ খায়নি। আর খালি স্পেস তো স্কিপ করব, 3টা ম্যাচ খায়নি আমার। তো এরপর কি আছে আমার? এইটা তো গেল মিসপ্লেস টাইলস। এই হিউরিস্টিকের ভ্যালু এটা কি 3, কেমনে বার করব তোমরা তো দেখাইলাম। আরেকটা হিউরিস্টিক ভ্যালু আছে, এটা থেকে একটু বেটার বা একই ভাবেই কাজ করে। এটাকে বলা হয় ম্যানহাটন ডিসটেন্স। ঠিক আছে, ম্যানহাটন ডিসটেন্স কেমনে বাইর করব? দেখো, আমার কারেন্ট স্টেট তো এইটা, আর আমার গোল স্টেট কি এইটা, রাইট? আমার এক তো একের জায়গায় আছে, এখন কোনটা কোন কোন জায়গায় ম্যাচ নাই আমার? দেখো, আমার 4 কোথায় থাকার কথা? এই জায়গায় থাকার কথা। আমার আছে কি? মাঝখানে আছে। তা আমার অ্যাকচুয়াল জায়গায় থাকতে হইলে কয়েক ঘর মুভ করতে হইতো এই 4টাকে? 1 ঘর না? আমি যদি লেফটে 1 ঘর শিফট করি, 4 যদি এইখানে থাকতো, এটার সাথে এই স্টেট কি ম্যাচ খেয়ে যাইতো? তাহলে আমার 4 কে 1 ঘর শিফট করতে হইতেছে, তাই না? তাহলে আমি 4 এর পজিশনটা কারেক্ট হয়ে যেত। 1 ঘর যেহেতু শিফট করা লাগছে, আমরা এখানে লিখবো 1। এরপর ম্যাচ খায় না কোনটা দেখি তো?
5 5-এর থাকার কথা কি মাঝামাঝি জায়গায়, ডেড সেন্টার আছে কোথায়, সেন্টার বটমে, তাই না? তো 5-এর এই জায়গায় যাওয়ার জন্য, মাঝামাঝি পজিশনে যাওয়ার জন্য এইখান থেকে কয় ঘর মুভ করা লাগবে 5 কে? 1 ঘর মুভ করা লাগবে, তাই না? 1, এখান থেকে এই নতুন একটা স্টেটে যাবে 1, এইখানেও কি 1। তারপর 8 আছে এইখানে, আমার 8 আছে এইখানে, 8 কে এই জায়গায় আনতে হলে কি 1 ঘর শিফট করতে হতো, এইখানেও 1। এইখানে ম্যানহাটন ডিস্টেন্স আর মিসপ্লেস টাইলস আমার একই আসছে। আমি স্লাইডের এক্সাম্পল দেখাই, ওইখানে একই ছিল না। আমি যদি যাই উপর দিকে, এই যে হিউরিস্টিক সার্চ, তো আমরা এখানে দেখি যে ফার্স্টে এটা হচ্ছে কারেন্ট স্টেট আর এটা হচ্ছে গোল স্টেট। আমরা এখানে মিসপ্লেস স্টাইলস কি কি আছে আমরা বার করি, দেখি। 1 1-এর জায়গায় আছে, এই গোলের সাথে মিলাই, 1 1-এর জায়গায় আছে, 2 2-এর জায়গায় আছে, 3 3-এর জায়গায় আছে, 4 4-এর জায়গায় আছে, 5 5-এর জায়গায় আছে, 6 6-এর জায়গায় আছে, 7 7-এর জায়গায় আছে, 8 8-এর জায়গায় নাই। এখানে দেখো 8 আছে কি এই কর্নারে, সরি, 8 থাকার কথা এই জায়গায়, 8 আছে কি এই কর্নারে, তাহলে মিসপ্লেস কোনটা? একটা। এই জন্যই দেখো, in this case only 8 is misplaced, so the heuristic function evaluates to 1. misplaced tiles এর ভ্যালু কত? 1। এখন আসো আরেক ম্যানহাটন ডিস্টেন্স, সাপোজ এইটা আমার গোল স্টেট, এটা হচ্ছে কারেন্ট স্টেট। 1-এর জায়গায় 3 আছে, তো এইখানে একটা মার্ক করে রাখছে, 2-এর জায়গায় 2 আছে, ঠিক আছে, 3-এর জায়গায় আবার 8 আছে, এটাও ভুল পজিশনে আছে। আর এখানে 8-এর জায়গায় 1 আছে, তাহলে আমি দেখতেছি 3টা ভুল পজিশনে আছে, রাইট? এখন এই 3-কে থাকার কথা কি এই জায়গায়, এই কর্নারে থাকার কথা, তো 3-কে আমার কারেক্ট জায়গায় নিতে কয়টা ঘর মুভ করা লাগবে? 1 2, এই যে 1, তারপর 2, এইখান থেকে দেখো 1 2 2 ঘর মুভ করা লাগবে। তারপর 8-কে, 8 আছে এইখানে, আনার কথা কই এই জায়গায়, তাহলে মুভ করতে হবে কি এইভাবে 1 2, অথবা এই 6 থেকে 1 2, দুই ভাবে করা যায়। তো এখানে দিছে 1 2, ও সরি 2 না, সরি, মাই ব্যাড মাই ব্যাড, 3টা স্টেপ এখানে। এখানে 2 আসলো 1, 5 আসলো 2, 8 এলো 3, এখানে 3টা ঘর 1 2 3, আর এখানে কি ছিল 1 2, এই জন্য এখানে লিখছি কি 2 স্পেসেস, এখানে হচ্ছে কি 3 স্পেসেস। আরেকভাবে কেমনে আসা যাইতো, 8 থেকে এই ঘরে আসা যাইতো, এই ঘরে আসা যাইতো, এই ঘরে আসা যাইতো, 1 2 3, এইভাবে 3 স্পেস আসা যাইতো। তারপর 1 থেকে 1 আছে কি এখানে, থাকার কথা কি এখানে, এখান থেকেও কি 1 2 3, এখানেও 3 ঘর, তাহলে এখানেও 3 স্পেসেস, তাহলে 2 প্লাস 3 প্লাস 3, টোটাল কত আসতেছে? 8 স্পেসেস, 8। তাহলে ম্যানহাটন ডিস্টেন্সের ভ্যালু কত? 8। বুঝা গেছে? এইটা হচ্ছে আমার দুই টাইপের হিউরিস্টিক ভ্যালু। এই দুইটা আমরা এ স্টার সার্চে যদি প্লাগ ইন করি, তাহলে আমরা খুব সহজে এই পাজলটা সলভ করতে পারবো। এখন আসো আমরা হিউরিস্টিক ছাড়া একটু সলভ করার ট্রাই করি। এটা কিন্তু খুবই বেসিক একটা প্রবলেম দিছি আমি। দেখা যাচ্ছে কি সবকিছুর জায়গায় আছে, এই 5টাকে এখানে উঠাইতে হবে, 4টাকে এখানে আনতে হবে, আর 8টাকে এখানে আনতে হবে, তাই না? 3 ঘরের মাত্র সমস্যা। এটা আমরা বিএফএস দিয়ে একটু সলভ করা ট্রাই করি, তো দেখি তো কত বড় হয়। বিএফএস এ কোনো হিউরিস্টিক ভ্যালু ইউজ হবে না, জাস্ট সব কয়টা কম্বিনেশন আমরা ম্যাচ করে করে দেখব। এই যে ইউজিং বিএফএস, নো হিউরিস্টিক্স, এইটা আমার স্টার্টিং স্টেট, এইটা। আর আমার এইটা যখন পাবো তখন আমি বিএফএস থামাই দিব। তো আমি দেখতেছি যে 1 2 3, এখান থেকে এইখানে আমরা আসি, তাই না? এখান থেকে পসিবল মুভ কি কি আছে, আমরা আইদার উপরে যাইতে পারবো, নিচে যাইতে পারবো, অথবা রাইটে যাইতে পারবো। তাহলে এটা হচ্ছে কি 3টা স্টেপ, তাই না? তো এই জন্য এখান থেকে 3টা স্টেট বাইর হয়েছে, তিন 3টা স্টেপ যাইতে পারবে। তো এখানে আমরা যদি উপরে যাই তাহলে একটা কি নিচে নাইমা যাবে, এই একটা স্টেট গেল।
নিচে যদি আসি তাহলে 7 উপরে এসে যাবে, 7 উপরে এসে গেল, আরেকটা স্টেট গেল। তারপর এটা যদি রাইটে মুভ করি তাহলে 4টা আমার এই লেফট সাইডে চলে আসবে, গেল। এখন আবার আমি এইটাকে আবার যদি এখান থেকে দেখি, আমি এখান থেকে একটা ঘর যাইতে পারবো। এখানে কথা মতো কি আমার ডাউনে যাওয়া যায়, আবার রাইটে যাওয়া যায়, রাইট? বাট আমি যদি ডাউনে আসি তাহলে তো প্রিভিয়াস স্টেট যেটা ছিল আমার ঠিক ওইটাতেই ফেরত চলে যাবে। তো এই জন্য আমরা জাস্ট রাইটে মুভ করব, আমাদের রিপিটেড এমন করব না যাতে রিপিটেড স্টেট ফেরত আসে বারবার, ঠিক আছে? তাহলে আমরা ডান দিকে গেলাম। তো আমরা জাস্ট রাইটে মুভ যদি করি তাহলে 2 লেফটে চলে আসবে, ঠিক আছে? আসলো। এখান থেকে একটা স্টেপ, এই যে উপরে গেলে তো আগে স্টেটে চলে আসবে, জাস্ট রাইটে মুভ করতে পারবো, তো এইখান থেকে একটা স্টেপ এইটা। আর আমার এইখান থেকে আমি দেখতেছি 3টা স্টেপ আছে আমার। আমি যদি লেফটে মুভ করতাম তাহলে আগে স্টেটে চলে যেত, তো আমি ওটা করি নাই। আপ আর রাইট আর ডাউনে গেছি, এমনি আসলাম এখান। তাহলে আমার এখানে এই লাইনে 4টা আসতেছে, এখান থেকে আরো 2টা স্টেপ আসতো, এখান থেকে 3টা আসতো, এখান থেকে আরো 2টা আসতো, এখানে 2টা আসতো, বিশাল বড় একটা ট্রি হয়ে যেত। লাস্টে এসে এই স্টেপ থেকে আমরা গোল স্টেট পাইতেছি, তাই না? দেখো, খুব সিম্পল, চোখে দেখে বোঝা যাচ্ছে কি কি করা লাগবে। বাট আমরা বিএফএস যদি অ্যাপ্লাই করি আমাদের কত কিছু লেখা রাখতেছে, রাইট? As we can see, using BFS did help us to find the goal state, but it is extremely inefficient. যদি আমি কমপ্লেক্স একটা তোমাকে কারেন্ট স্টেট দিতাম, তোমার ম্যাচ করতে খবর হয়ে যেত, ঠিক আছে? 3-4 পেজ ভরলেও কিছুই হতো না। পসিবল কম্বিনেশন কয়টা আছে দেখি। 1,81,400 স্টেটস আছে 8 পাজেলে। এতগুলা তুমি কি খাতায় আঁকতে পারবা? মানে এটা একদম ওয়ার্স্ট কেস। এত লাগবে না, তোমার হাজার না, তোমার 300টা স্টেটও যদি লাগে, হাতে বাইর করতে গেলে খবর হয়ে যাবে, তাই না? এত তো এক্সপ্লোর করা দরকার নেই আমাদের। So, using BFS or any other uninformed search algorithms are not ideal. এইসব পাজেলের জন্য আমরা ইনফর্মড সার্চ ইউজ করব, হিউরিস্টিক সহ। তো তুমি তো এখন বুঝছো যে আমরা যে সার্চ অ্যালগোরিদম গুলো পড়ে আসছি, তাই না? এ স্টার, বেস্ট ফার্স্ট সার্চ, তারপর বিএফএস, ডিএফএস, যে কোনো একটা দিয়ে তোমাকে যদি 8 পাজেল সলভ করতে বলে তাহলে কেমনে করবো বুঝতে পারছো আশা করি। বিএফএস এর ক্ষেত্রে প্রথমে প্রতিটা এই লেভেলে প্রতিটা মুভ এক্সপ্লোর করে দেখতেছে। ডিএফএস হইলে এইটা আগে বার করতো, এইটা থেকে এটা যাইতো, এটা থেকে আবার ভিতরে আবার যাইতো, তারপর আবার এসে এইভাবে যাইতো। ইউসিএস তো এখানে কস্ট, ইউসিএস যদি করতে বললো তাহলে কস্ট প্রতিবার এক এক করে বাড়তো, এইখানে কস্ট 0 আছে, এইখানে কস্ট 1 হয়ে যাবে, এইখানে যা যা আছে সব কস্ট 1 হয়ে যাবে, এই লাইনে এসে কস্ট 2 হয়ে যাবে, ঠিক আছে? আমার কারেন্ট মানে স্টার্টিং স্টেট থেকে যত দূরে যাব তত কস্ট এক এক করে বাড়বে, ঠিক আছে? আর এগুলোই। এখন আসো এই জিনিসটা আমরা, আচ্ছা এইটা সলভ করার আগে ইনভার্সন কাউন্ট নামে একটা জিনিস আছে, ওইটা দেখি। আমার যে 8 পাজেল দিল, তাই না? আমার কি এটা সলভ করা যাবে কিনা এটা আমি কেমনে বুঝবো? ধরো একটা পাজেল দিল, সলভ করাই যায় না, আমি 3 পেজ কইরে দেখতেছি মিলাইতে পারতেছি না, আমি আন্দাজে একটা অ্যান্সার লিখে দিয়ে আসলাম, তাহলে তো হবে না। আমার প্রথম দেখাতেই বুঝতে হবে এটা সলভেবল নাকি সলভেবল না, ঠিক আছে? এটা আমরা কেমনে বুঝবো? ইনভার্সন কাউন্ট দিয়ে। কেমনে? সাপোজ আমার কারেন্ট স্টেট হচ্ছে এইটা, ঠিক আছে? গোল স্টেটও আমি দেখতেছি না, আমার কারেন্ট স্টেট আছে হচ্ছে এইটা। এখানে 1 2 3 স্পেস 4 6 7 5 8, আমরা সিরিয়ালি যে নাম্বারটা আছে এই সিরিয়ালে লিখে যাব, ঠিক আছে? লেফট টু রাইট, টপ টু বটম। এখান থেকে ডানে যাব, আবার এখান থেকে ডানে যাব, আবার নিচে এসে এখান থেকে ডানে যাব, স্পেস ইগনোর করে। তাহলে কি আসতেছে? 1 2 3, তারপর কি 4 6, তারপর কি 7 5 8। এখন দেখো 6 কি 5-এর থেকে ছোট না, বড় না?
কিন্তু 5-এর আগে লিখছি। 7ও কি 5-এর থেকে বড়, 5-এর আগে লিখছি। তাহলে এখানে 6 ইজ গ্রেটার দেন 5, বাট এই ক্ষেত্রে আমি কি 5-এর আগে 6 লিখছি, 5-এর আগে 7 লিখছি। যখন কিছু ছোট থেকে কোনো বড় সংখ্যা ছোটর আগে লিখবো, ওইটার জন্য আমরা ইনভার্সন কাউন্ট 1 ধরে নিব। এইটার জন্য 7 যেহেতু 5-এর আগে, এখানে 1 ধরে নিলাম। তাহলে ইনভার্সন কাউন্ট 1 যোগ 1 কত, 2 আসছে, তাই না? বোথ 6 and 7 appear between না before 5. So there is 1 plus 1 2 inversion counts, meaning this puzzle is solvable. যদি ইনভার্সন কাউন্ট ইভেন হয় সলভ করা যাবে, যদি অড হয় ইম্পসিবল, জীবনেও সলভ হবে না। এটাই দেখি 1 2 3 4 5 6 8 7 স্পেস আমরা লিখলাম 8 7-এর থেকে বড়, কিন্তু 7-এর আগে লিখছি, ইনভার্সন কাউন্ট 1। যেহেতু ইনভার্সন কাউন্ট 1 মানে অড, মিনিং দিস পাজল ইজ আনসলভেবল। এইটা জীবনেও সলভ হবে না, ইম্পসিবল, কখনো সলভ হবে না। ইভেন হচ্ছে কি সলভেবল, অড হচ্ছে আনসলভেবল। এখন চলো এটাকে এ স্টার দিয়ে সলভ করি। এ স্টারের সাথে আমি এখানে ম্যানহাটন ডিসটেন্স হিউরিস্টিক ভ্যালু হিসাবে ইউজ করছি। পরীক্ষায় তোমাকে বলতে পারে মিসপ্লেস স্টাইলস ইউজ করো, কিছু না বলে দিলে তখন তোমার যেটা ইচ্ছা তুমি সেটা ইউজ করবা। এ স্টারের সূত্র কি ছিল আমরা জানি, এফ এন ইকুয়ালস টু জিএন প্লাস এইচ এন। জিএন হচ্ছে কারেন্ট কস্ট, এইচ হচ্ছে ম্যানহাটন ডিসটেন্স, ঠিক আছে? আমার কারেন্ট স্টেট হচ্ছে এইটা, আর গোল স্টেট কি ছিল, এই যে কি 1 2 3 4 5 6 7 8 এমনি আসবে, তাই না? তো কোথায় করছি, এই স্টেটের জন্য জি অফ এন কি, জিরো। আমি কি বলছিলাম, 8 পাজেলের ক্ষেত্রে লেভেলে লেভেলে আমার কস্ট বাড়বে, যেহেতু এটা স্টার্টিং পয়েন্ট, এখানে কস্ট হচ্ছে জিরো। এরপর এইখান থেকে এই স্টেট থেকে 3টা স্টেট বাইর হয়েছে, এইগুলার জি অফ এন 1 হবে। আবার এইখান থেকে 3টা বাইর হয়েছে, এগুলার জি অফ এন 2 হবে। মানে প্রতি লেভেলে জি এর মান এক এক করে বাইরে যাবে, ঠিক আছে? বুঝাইতে পারছি? এখানে এসে জি এর মান কত, 4 হয়ে যাবে, 4 3 2 1, সরি মাই ব্যাড, প্রথমটা জিরো, 0 1 2 3, এই জায়গায় এসে জি এর মান 3 হয়ে যাবে। তা গেলাম। এখন হিউরিস্টিক ভ্যালু কি, এইখানে ম্যানহাটন ডিসটেন্স কত আছে, এই জায়গায় আমরা বার করছিলাম ফার্স্টে 3 ছিল। তো এইখানে ম্যানহাটন ডিসটেন্স 3, কস্ট কি 0, 3 আর 0 যোগ করলে 3 হয়। এখান থেকে 3টা স্টেট বার করলাম, এই যে আপ ডাউন লেফট রাইট করে, যেহেতু এইখানে লেফটেই আছে, লেফটে তো আর যাইতে পারবো না, আপ যাইতে পারবো, ডাউন যাইতে পারবো, রাইট যাইতে পারবো। তাই 3টা স্টেট বার করছি। করার পর 3টার এফ এন এর ভ্যালু বার করতে হবে। এখানে ম্যানহাটন ডিসটেন্স হচ্ছে 4, আর কস্ট যেহেতু এক লেভেল বাড়ছে এই জন্য এখানে কস্ট হচ্ছে 1। এইটার ম্যানহাটন ডিসটেন্স হচ্ছে 1 আর 2 3, সরি ম্যানহাটন, এটা হিউরিস্টিক ফাংশনের ভ্যালু আসছে 1 প্লাস 2 3, এটার হিউরিস্টিক ফাংশনের ভ্যালু আসছে 1 প্লাস 4 5, এটারও 5 এটারও 5 এটার 3। যেহেতু এটার কম, আমরা শুধুমাত্র এটাকে এক্সপ্যান্ড করব, এই দুইটাকে এক্সপ্যান্ড করার দরকার নাই। এ স্টারের মতো ওই যে, এখন ওইখানে গ্রাফ, নর্মাল গ্রাফ দিয়ে করছিলাম, এখানে প্রতিটা স্টেটের জন্য বার করতেছি। এখান থেকেও যদি আমরা দেখি, এই যে এই দুইটা 3টা বাইর হইলো এখান থেকে, এখানে এই 3টার মধ্যে হিউরিস্টিক ভ্যালু সবচেয়ে কম কোনটা, এটা আসতেছে 3, এটা আসতেছে 5, এটারও 5 আসতেছে। তো এইটা যেহেতু, এটাকে আমরা এক্সপ্যান্ড করলাম, মানে এটাকে নিয়ে আগাইলাম, আমার এই যে দেখো গোল স্টেট চলে আসছে, আটকে জাস্ট এক ঘর শিফট করলেই আমরা গোল স্টেটে এসে পড়ছি। তো এই যে কম্পারেটিভলি অনেক ইজিলি বার করে ফেলছি। আর এইটাই যদি দেখি আরো অনেক বড় হইতো শুধুমাত্র বিএফএস করলে, রাইট? তো এইটাই এই স্টার দিয়ে আমরা কেমনে পাজল সলভ করতে পারি। এখানে স্টার না দিয়ে তোমাকে যদি বেস্ট ফার্স্ট সার্চ বলতো, তাহলে কি খালি হিউরিস্টিক ভ্যালু, শুধুমাত্র মিসপ্লেস টাইলস, অথবা শুধুমাত্র কি ম্যানহাটন ডিস্টেন্স নিয়ে করতাম। এখানে আবার জি অফ এন যোগ করা লাগতো না, যেহেতু এ স্টার বলছে জি অফ এন ও যোগ করা লাগতেছে। আর আমি এখানে ম্যানহাটন ডিস্টেন্স দিয়ে সলভ করছি, এক্সামে যদি তোমাকে মিসপ্লেস টাইলস দিয়ে সলভ করতে বলে ওইভাবেও তুমি সলভ করতে পারবা। এখন আসো হিল ক্লাইম্বিং নিয়ে, ঠিক আছে? কতক্ষণ এসে রেকর্ডিং, ড্যাম 1 ঘন্টা প্লাস। আচ্ছা, হিল ক্লাইম্বিং,
সিম্পল হিল ক্লাইম্বিং এর মধ্যে তিনটা জিনিস আমরা দেখবো: সিম্পল হিল ক্লাইম্বিং, স্টিপেস্ট অ্যাসেন্ট হিল ক্লাইম্বিং, গ্রেডিয়েন্ট সার্চ, আর একটা আছে সিমুলেটেড অ্যানিলিং। ঠিক আছে, অ্যানিলিং কি, শব্দের মানে কি, এটা পরে বলতেছি। সিম্পল হিল ক্লাইম্বিং দেখি। হিল ক্লাইম্বিং অ্যালগোরিদম বাকি সার্চ অ্যালগোরিদমের থেকে আলাদা। সাপোজ আমার এখানে টেবিল আছে, টেবিলের উপর ওই যে বাচ্চাদের খেলার ব্লকস থাকে না, এ বি সি ডি, এগুলা সাজানো আছে। সবার টেবিলের উপর ডি, তারপর ডি এর উপর সি, সি এর উপর বি, তারপর এ। এইভাবে গোল স্টেট হচ্ছে এটা, এমনি সাজানো থাকবে সুন্দর করে। আর আমাদের আছে হচ্ছে এইরকম, টেবিলের উপর ডি আছে, ডির উপর সি আছে, বাট টেবিলের উপর আবার বি আছে, আর টেবিলের উপর এ আছে, তাই না? এখন হিউরিস্টিক বার করি। এইটার কেমনে বার করব দেখো, +1 +1 -1 -1 অনেক কিছু লিখছি। ব্লক কি কি, এ বি সি ডি, চারটা ব্লক। কারেন্ট পজিশন কি, এ বর্তমানে কই আছে, টেবিলের উপর আছে না, বর্তমানে টেবিলের উপর আছে, এই যে টেবিল, টেবিলের উপরে এ বসে আছে। ওর থাকার কথা কই, বি এর উপর। গোল পজিশন কি, এ কিসের উপর বসে আছে, বি এর উপর বসে আছে না, থাকার কথা কি বি এর উপর। কারেক্ট আছে নাই, এই জন্য কি এটা -1। বি এর কোথার থাকার কথা, বি এর থাকার কথা সি এর উপর বসে, ও আছে কই, টেবিলের উপর বসে, এই জন্য এটার জন্য -1। ডি এর থাকার কথা কই, টেবিলের উপর, টেবিলের উপর আছে, অন টেবিল ইয়েস, এই জন্য +1। সি এর থাকার কথা কই, ডি এর উপরে, ডি এর উপর আছে, তাহলে এটাও +1। +1 +1 2, -1 -1 -2, +2 আর -2 করলে কি হয়, হিউরিস্টিক কি তাহলে, হিউরিস হিউরিস্টিক +1 +1 -1 -1 0। হিউরিস্টিক এখানে আসতেছে কি 0। তো আমরা সিম্পল হিল ক্লাইম্বিং করি, সাপোজ মুভ একটা করলাম, এখন কি করা যাইতে পারে এইখান থেকে গোল স্টেটে আসার জন্য? আমরা বিটাকে সি এর উপরে আনতে পারি, তাই না? অথবা সরি, এ কে আমরা ফার্স্টে সি এর উপর আনি, আইনে দেখি তো কি হয়। এ কে যদি এখানে আনে ফেলি, এর কোথায় থাকার কথা, বি এর উপরে, কিন্তু আছে কি সি এর উপরে, তাহলে এ এখানে আনলেও কি -1ই থাকবে, তাই না? তাহলে এখানে -1 মাইনাস +1 +1, এটাও -1, হিউরিস্টিক 0ই আসতেছে, কোনো কাম হয় নাই। আরেকটা মুভ কি করতে পারতাম, পুট এ অন ডি। এ ডির উপর তো সি আছে, আমি কি এ ডি এর উপর রাখতে পারবো, পারবো না, সির উপরেই রাখতে হবে। তো এই স্টেপটা স্কিপ হয়ে গেছে, অ্যাজ এ ক্যানট বি অন ডি অ্যান্ড উইল বি অন সি। কারণ কি, ডির উপর সি অলরেডি আছে, আমরা সি কে সরাই এ রাখতে পারবো না এক স্টেপে। তো এটা স্কিপ করলাম। আরেকটা কি করতে পারি, পুট বি অন সি। এই বি ছিল না টেবিলের উপর, বি রে সির উপর আনতে পারতাম। যদি এখানে বি কে আনি, তাহলে দেখো বি এর থাকার কথা কি সি এর উপরে, এখানে আছে সি এর উপরে, তাহলে এটা কি +1 হয়ে যাবে, তাই না? +1 হইলো, বি সি ডি সব তিনটা কারেক্ট পজিশনে আছে, +1 +1 +1 3। এ আছে টেবিলের উপর, -1। তা আমি এটার হিউরিস্টিক কত পাইলাম, এই যে সবগুলা যোগ করে 2। এই যে আমরা 2 যোগ করে বাড়ছে না হিউরিস্টিক, এটাকে আমরা এখন কারেন্ট স্টেট বানিয়ে নিব। এটার থেকে পরে পরবর্তীতে যাব। এইখান থেকে আবার এটাকে বির উপর আনলাম, একে বির উপর আনলাম, হিউরিস্টিক 4 আমার গোল স্টেটের সাথে মিলে গেছে, শেষ। এই যে সলভ হয়ে গেল। এখন এইটা খুব বেসিক ছিল। আমার ধরো 60টা ব্লক আছে, আর 60 অনেক, মানে একটার উপরে একটা গোঁজামিল অনেক উল্টাপাল্টায় আছে। ওইটা তো এইভাবে সলভ করতে গেলে খবর হয়ে যেত, তাই না? এইটাই হচ্ছে সিম্পল। দিস কেস ওয়াজ সলভেবল, বাট মোর কমপ্লেক্স কেসেস উড বি ডিফিকাল্ট টু সলভ অর ইম্পসিবল টু সলভ। এখন সিম্পল সার্চের ড্রব্যাক আছে কিছু। আমরা এখানে করতেছি কি, আমরা এখানে হিউরিস্টিক বাড়ানোর চিন্তা করতেছি, তাই না? হিল ক্লাইম্বিং এ ও যখন এই যে 8 পাজেল করছিলাম অথবা নর্মাল এ স্টার করছিলাম, হিউরিস্টিক কমানোর ট্রাই করতেছিলাম, রাইট?
যেদিকে কম ওইদিকে যাব। বাট হিল ক্লাইম্বিং এর ক্ষেত্রে আমার হিউরিস্টিক যখন যত বাড়বে তত ভালো। আমরা সব সময় দেখব যে কোন জায়গাটা বাড়ে ওইটা নিয়ে কাজ করব। এখানে হিউরিস্টিক বাড়ছিল, এটা নিয়ে কাজ করি। তো আমরা যদি এক্স আর ওয়াই একটা অ্যাক্সিস চিন্তা করি, আমি আসি হচ্ছে এইখানে। আমার হিউরিস্টিক 0 থেকে 2 তে গেল। এদিকে আছে কি 2 2 0, ঠিক আছে? তা আমি 2 তে আসছি। পরের স্টেপে গিয়ে 1 স্টেপ 2 স্টেপ 2 নাম্বার স্টেপে এসে গিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত আসতে পারছি। হিউরিস্টিক বাড়লো না একটু? তা আমার টার্গেট কি? বাড়তে 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 সামনের দিকে যাওয়া, নিচে যাওয়া না। আমি কখনো কম হিউরিস্টিক সিলেক্ট করব না সিম্পল হিউরিস্টিক মানে সিম্পল হিল ক্লাইম্বিং এ। এখন দেখো ড্রব্যাক কি কি সিম্পল হিল ক্লাইম্বিং এর। আমার প্রথমটা হচ্ছে লোকাল ম্যাক্সিমাম। আমি স্টেপ বাড়াইতে বাড়াইতে হিউরিস্টিক বাড়াইতে বাড়াইতে এই পর্যন্ত আসতে পারছি। গোল হচ্ছে আমার এই জায়গায়। বাট এই গোলে যাইতে হইলে আমার হিউরিস্টিক কমায় আবার বাড়াইতে হবে। বাট সিম্পল হিল ক্লাইম্বিং এ আমরা কি দেখলাম? আমরা সব সময় হিউরিস্টিক বাড়ানোর চিন্তা করব। যদি হিউরিস্টিক কমার কোনো অপশন থাকে আমরা ওই অপশন সিলেক্টই করব না। এই জায়গায় এই জায়গায় 0 আসছিল কিন্তু হিউরিস্টিক এই মুভটা করার পর, এ কে সির উপর রাখার পর আমরা কি এইটা সিলেক্ট করে এইটার পরে মুভ করছি? না, এইটাকে আমরা স্কিপ করে গেছি। কারণ কি? হিউরিস্টিক 0 ছিল, 0ই ছিল, বাড়ায় নাই। কিন্তু এইখানে আমরা যেই দেখছি হিউরিস্টিক বাইরে 2 হয়ে গেছে, সাথে সাথে এটাকে সিলেক্ট করে এইখান থেকে আবার আগাইছি। ঠিক আছে? তা আমরা এখানে করতেছি কি? হিউরিস্টিক বাড়ানোর ট্রাই করতেছি। যে মুভে হিউরিস্টিক বাইরে যায় ওখান থেকে পরবর্তীতে কন্টিনিউ করব। তো আমার এখানে বেড়ে গেছে আর আমার বাড়তেছে না। এমন একটা পরিস্থিতিতে আসলাম, আমার যে মুভি আমি অ্যাপ্লাই করি আমার হিউরিস্টিক কিছুতেই বাড়তেছে না, বরং কমতেছে। যদি আর না বাড়ে, আর আমার গোল যদি আরো বেশি হিউরিস্টিকের, আমার গোল হচ্ছে হিউরিস্টিক 9, আমি আসি হিউরিস্টিক 5-এ, 5 থেকে আর বাড়তেছে না, আরো হিউরিস্টিক 3 হয়ে যাইতেছে দেখি। ওই ক্ষেত্রে আমরা আটকা পড়ে গেছি। এই কেস তখন সিম্পল হিল ক্লাইম্বিং দিয়ে সলভ করা সম্ভব না। এটার নাম হচ্ছে লোকাল ম্যাক্সিমাম। আর একটা হচ্ছে কি প্ল্যাটিউ, যেখানে দেখলাম যে হিউরিস্টিক 5 ছিল, এখান থেকে 3 হয়ে যাচ্ছে। বাট এই জায়গায় যে মুভি সিলেক্ট করি না কেন সব কয়টাতেই আমার 5 আসতেছে হিউরিস্টিক, হিউরিস্টিক কিছুতেই বাড়তেছে না। তখন ওটাকে বলবো প্ল্যাটিউ। ঠিক আছে? আর রিজ হচ্ছে কি বারে কমে বারে কমে বারে করে, যে এক একটা মুভ করি, একটা মুভ করলে বাড়ে, একটা করলে কমার চান্স, আবার বাড়ে আবার কমার চান্স, তাহলে এটাকে বলা হয় রিজ। এটা হচ্ছে, তো এই তিনটা হচ্ছে আর কি ড্রব্যাক। এখন আসো স্টিপেস্ট অ্যাসেন্ট হিল ক্লাইম্বিং। আমরা যখন সিম্পল হিল ক্লাইম্বিং করছি আমরা কি এক একটা মুভ নিয়ে কাজ করছি না? মুভ ওয়ান আমরা এ কে একটু রাইখে দেখি তো সির উপর, অথবা বি সির উপর রাইখে দেখি তো, প্রতিবার এক একটা নিয়ে কাজ করতেছি। বাট আমার স্টিপেস্ট অ্যাসেন্ট যেটা আছে, গ্রেডিয়েন্ট সার্চ, ওইখানে আমরা একসাথে 5-6টা স্টেপ অথবা আরো বেশি নিয়ে কাজ করে দেখব। ঠিক আছে? একসাথে সব অনেকগুলা স্টেপ কাজ করব, যেটাতে বেশি হিউরিস্টিক আসে ওইটা পরে সিলেক্ট করব। এতে কি হচ্ছে আমার আহ কম কম্পিউটেশন বেড়ে যাচ্ছে। ঠিক আছে? Instead of one step at a time, this searches for multiple states for a for better results, but requires more computation. আচ্ছা, এখানে টি হবে কম্পিউটেশন, বেশি ক্যালকুলেশনের দরকার পড়তেছে। বাট এটারও একটা সমস্যা, যে হিউরিস্টিক যদি আর বেশি না পায় তাহলে কমাইতে পারবে না, নিচে যাইতে পারবে না, ওইটা গিয়ে আটকায় যাবে এখানে। এই যে both this and simple hill climbing fail when they cannot improve get better heuristic. This is solved by simulated annealing. অ্যানিলিং শব্দটা আসছে যারা লোহার কারখানায় কাজ করে। অ্যানিলিং হচ্ছে আমরা একটা লোহার বারকে যখন আগুনে দিব তখন কি আগুনে গরম হয়ে গেলে ওইটা কি বৃদ্ধি করা যায়, তাই না? এরকম একটা অ্যানিলিং হচ্ছে এই প্রসেসটাকে বলে। তো স্টিপেস্ট সরি সিমুলেটেড অ্যানিলিং দিয়ে কি বোঝাচ্ছে? আমরা এইখানে দেখো যখন আসছিলাম উঠতে 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 হিউরিস্টিক এই পর্যন্ত উঠাইছি,
এখন আমার দেখতে হচ্ছে গোলে যাইতে হইলে আমার হিউরিস্টিক কমায় আবার আরেকভাবে উপরে উঠতে হবে। বাট সিম্পল হিল ক্লাইম্বিং আর গ্রেডিয়েন্ট সার্চ দিয়ে আমাদের নামার সুযোগ ছিল না। সিমুলেটেড অ্যানেলিং এ আমরা একটা কম হিউরিস্টিকের অপশন চুজ করে পরবর্তীতে বেশি হিউরিস্টিকের দিক আগাইতে পারবো। তার মানে কি বলতেছি, আমার হিউরিস্টিক ৫ আছে, আমি দেখতেছি হিউরিস্টিক পরবর্তী একটা স্টেপ আছে, করলে হিউরিস্টিক টিমে নাইমা যায়। বাট ওখান থেকে আমার পরবর্তীতে হিউরিস্টিক বাড়ানোর একটা সুযোগ থাকতে পারে। ওই ক্ষেত্রে আমি হিউরিস্টিক তখন কমালা হিউরিস্টিকের মুভ একটা আমি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? এটাই বলতেছে। এটা থিওরিটিক্যাল, তুমি স্লাইডেও দেখবা যে জাস্ট থিওরি লেখা আছে। এটা একটা সূত্র দেয়া ছিল, পি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ডেল ই ডিভাইডেড বাই টি। এখানে ডেল ই হচ্ছে চেঞ্জ ইন স্কোর আর টি হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, এই গেল হচ্ছে আমার হিল ক্লাইম্বিং। তারপর আছে, আমি এখানে জাস্ট কমপ্লেক্সিটি দিয়ে দিছি গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ আর এ স্টারে। এখন স্লাইডে দেখি তো কি কি আছে। আমরা এই যে ৩ নাম্বার স্লাইডটা, এখানে আছে আনইনফর্মড সার্চ। এখানে দেখা যাচ্ছে যে ফিউচারস থেকে অ্যারাডে আমার যেতে বলছে। আনইনফর্মড সার্চ, এখানে বিএফএস, তারপর ইউসিএস, ডিএফএস, এগুলা ব্যবহার করে এখান থেকে এখানে যাইতে হবে। আমরা ওই রকম ছক আঁকায় আমরা এরকম বার করব। হ্যাঁ, আচ্ছা, ভ্যাকিউম স্টেটেরটা পরে আসতেছি, এটাও পড়া লাগবে। উম, আচ্ছা, এই এক্সাম্পলটা সলভ মানে ট্রাই করো, অনেক বড় হবে। এখানে বিএফএস ডিএফএস অ্যাপ্লাই করে দেখো কস্ট সহ। হ্যাঁ, তারপর নিচে আরো কয়েকটা এক্সাম্পল আছে। এই যে এই এক্সাম্পল গুলা, এই গ্রাফ থেকে বিএফএস বার করবা, ডিএফএস বার করবা, ইউনিফর্ম কস্ট বার করবা, এগুলা করবা। তোমার আনইনফর্ম তাহলে মোটামুটি শেষ। আর ইনফর্মড এর জন্য যদি বলতে হয়, তোমার দেখো যে এই যে আমার এখানে কি হিল ক্লাইম্বিং জাস্ট স্লাইডে লেখা আছে কোনটা কি কি করতেছে, যতটুক লেখা আছে ওইটুক বললাম আর কি। চাইলে একটু রিডিং দিতে পারো আর কি, এখানে আর কিছু যদি বুঝার থাকে, এগুলাই বুঝাইছে আর কি। এরপর আসো বেস্ট ফার্স্ট সার্চ, এটা তো দেখাইলাম। অর গ্রাফস আই গেস লাগবে না, কাউকে পড়ায় যদি থাকে পড়তে পারো। আমাদের মেবি পড়ায় নাই, তাই আমি আপাতত স্কিপ রাখছি। বেস্ট ফার্স্ট সার্চ, এই যে দেখো এই একই এক্সাম্পলটা দিছে। আমার এখানে হিউরিস্টিক ভ্যালু দিয়ে দিছে প্রতি শহরের। তাহলে আমার এখানে বেস্ট ফার্স্ট সার্চ করতে হলে কি করতে হবে, এক একটা পয়েন্ট নিব, এটা থেকে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করার পর দেখব কোনটা সবচেয়ে কি কম হিউরিস্টিক ভ্যালু আছে, ওইটাকে নিয়ে তারপর পরবর্তীতে এক্সপ্যান্ড করব, ঠিক আছে? এই যে আমার এখান থেকে যদি কি ফিউচার্স থেকে আমার যাইতে হবে কোথায়, অ্যারাডে। অ্যারাড কোথায় আছে, এই যে এখানে। আর আমি এখান থেকে আমার অ্যারাডে আসতে হবে। তাহলে আমি দেখতেছি যে এখান থেকে যদি এক্সপ্যান্ড করি অ্যারাট, আচ্ছা অ্যারাট থেকে আমার ফিউচারিস্টে আসতে হবে, ঠিক আছে? অ্যারাট থেকে আমি যদি এক্সপ্যান্ড করি, ওর আছে কি কি, এই যে এইটা আছে, তারপর জেরিন্ড আছে আর সিবলিউ আছে। তো এই তিনটাকে আমরা এক্সপ্যান্ড করলাম, আর নিচে কি লিখছি, হিউরিস্টিক ভ্যালুগুলো লিখছি। এই যে হিউরিস্টিক ভ্যালুগুলো লিখছি। লোয়েস্ট যেটা আছে 329, 374, 253, এটা লোয়েস্ট হিউরিস্টিক। এটাকে আবার এক্সপ্যান্ড করব, এই যে এখান থেকে এই পর্যন্ত আসছে, এটাকে আবার এক্সপ্যান্ড করব, করলাম। এর এই চারটা আসে, এর মধ্যে যেটা লোয়েস্ট ওটাকে এক্সপ্যান্ড করব। এক পর্যায়ে ফিউচারিস্টে চলে আসছি। তা আমরা আসতে পারছি কি, এই যে এই পাথটা ধরে, তাই না? কিন্তু এটা কি অপটিমাল পাথ? না, অপটিমাল পাথ ছিল কি, এখান থেকে এখানে এসে এখান থেকে এখানে, মানে লোয়েস্ট কস্ট আর কি, এটা দিয়ে বাইরে হইতো। তাহলে দেখো বেস্ট ফার্স্ট সার্চ আমরা যেমন পড়ছিলাম, আমার কি অপটিমাল কস্ট আসে নাই, অপটিমাল পাথ আসে নাই, ঠিক আছে? সলিউশন টার্নস আউট নট টু বি অপটিমাল।
এরপর চলো properties of greedy best first search complete না can get stuck in loops yes টাইম কমপ্লেক্সিটি যে দেয়া আছে স্পেস দেয়া আছে অপটিমাল নো এখন এ স্টারে আসো এ স্টার করলে কি আমার এই যে এই ইভ্যালুয়েশন ফাংশন ইউজ করতে হবে জি অফ এন যেটা হচ্ছে কস্ট যোগ করতে হবে হিউরিস্টিক ভ্যালু তো এখানে আমার হিউরিস্টিক ভ্যালু দেয়া আছে এখানে কস্টও দেয়া আছে প্রতিটার সাথে যোগ করে 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 যাইতে হবে এইটা যদি সলভ করতে যাও তাহলে দেখবা মজার একটা জিনিস যে আমার এক জায়গায় হিউরিস্টিক ভ্যালু কম নিছিল কিন্তু আসলে ওইটা পাচ্ছিল না এরার থেকে আমার কই আসতে হবে বিচারেস্টে তাই না এক্সপ্যান্ড করলো এখানে আসতেছে 374 329 253 এটাকে এক্সপ্যান্ড করলাম তারপর আসতেছে কি আহ এখানে লোয়েস্ট আসতেছে কি 193 ঠিক আছে আচ্ছা আপাতত আমরা এটা একটু হাইড করে রাখি এখানে লোয়েস্ট কত ছিল 176 আমি তাহলে 176 কে এক্সপ্যান্ড করব ঠিক আছে 176 কে এক্সপ্যান্ড করলাম তারপর আসতেছে আমার ফিউচারিস্টে আসলাম 450 নিয়ে আচ্ছা ভালো কথা বাট আমরা কি এখানে আমার কি 176 যখন এক্সপ্যান্ড করছিলাম এখানে কত আসছিল 190 সামথিং ছিল রাইট আমরা এটা এক্সপ্যান্ড করার পর দেখতেছি 253 আসছে আর 450 আসছে এই দুইটার থেকে কি এইখানে যেটা হিউরিস্টিকটা ছিল ওইটা বেটার ছিল না দেখো সরি এই জায়গায় ভ্যালু কত আসছিল এই যে ভিসিআর এটার নাম কি রিমনিউ কি নাম ভাই রিমনি চল যাই হোক প্রোনাউন্সিয়েশন বুচার না করি এখানে আসছিল 193 আর এখানে আসছিল 176 আমি ফার্স্টে এটাকে এক্সপ্যান্ড করলাম করার পর দেখতেছি এই যে 176 কে এক্সপ্যান্ড করার পর দেখতেছি আমার এখানে আসছে 591 আর এখানে আসছে 450 which is more than 193 এখানে যেটা ছিল তা আমি এইখান থেকে আর না গিয়ে আবার এখানে গিয়ে এটাকে এক্সপ্যান্ড করব তা আসো আবার এটাকে এক্সপ্যান্ড করি এখানে আগে করছে এখান থেকে এক্সপ্যান্ড করলে এই যে 526 417 553 এখানেও যদি মুছে দেই 591 450 526 417 553 এই যে দেখো একটা কম পেয়ে গেছি 417 এখানে কি ছিল 450 ফিউচারিস্ট গোলে চলে আসছি তাও এখানে 417 এটাকে এক্সপ্যান্ড করলাম এখান থেকে দেখো 418 মাত্র একবারের পর ফিউচারিস্ট পেয়ে গেছি তাহলে এখানে 450 লাগছিল এখানে 418 তাহলে আমরা অপটিমাল পাথ কি পেয়ে গেছি এখান থেকে এখানে 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 সলিউশন ইজ অপটিমাল ঠিক আছে তো এই জন্য আর কি আমরা খুব কেয়ারফুল হব আমরা এখানে 176 পেয়ে গেছিলাম এই যে এইটা এক্সপ্যান্ড করেই চলে যাব তারপর ফিউচারিস্ট পাইছি ওইটাই অপটিমাল পাথ এটা আমরা ডিরেক্ট বলে দিতে পারবো না এটা এক্সপ্যান্ড করার পর যেহেতু দুইটার মান বেশি ছিল এটার থেকে এখানে 193 ছিল আমরা এইখান থেকে এইটাও আবার এক্সপ্যান্ড করে এখান থেকেও বাইরে আগাইতে হবে ঠিক আছে গেল তারপর এই যে অ্যাডমিসেবল এর যে কথাটা বলছিলাম ওইটা এখানে তারপর এই যে হিউরিস্টিক এর H1 H2 এখানে লিখছে প্রুফ মেবি রিডিং পড়তে পারো চাইলে দেখার দরকার নাই অ্যান্ডর গ্রাফ তো পড়ায় নাই তাই আমি শিওর বলতে পারতেছি না অন্য সেকশনে পড়ায় থাকলে পড়তে পারো এই তো এখন আসো থিওরি কেমনে কি পড়বো ঠিক আছে থিওরির জন্য স্লাইড 1 আর 2 আছে স্লাইড 3তেও একটু আছে 1 থেকে কি পড়বো ডেফিনেশন অফ এআই ভেরি ইম্পর্টেন্ট
তারপর হচ্ছে যে বাবা, আচ্ছা, এটা কি যে এআই ডেফিনেশন, এখানে ভালো কোনটা আছে যে ইট ইজ দ্য সায়েন্স অফ ফাইন্ডিং থিওরিজ অ্যান্ড মেথডোলজিস দ্যাট ক্যান হেল্প মেশিনস আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাকর্ডিংলি রিয়াক্ট টু সিচুয়েশনস ইন দ্য সেম ওয়ে দ্যাট হিউম্যানস ডু। এটা পড়বো ওয়াই ডু উই নিড টু স্টাডি এআই, এআই কেন স্টাডি করব, এটা লাগবে না। উম, এটাও লাগবে না। তারপর এই জিনিসটা মনে রাখতে পারো যে র ডাটা থেকে আমার ইন্টেলিজেন্সে কেমনে আসে, এই ডায়াগ্রামটা ডেটা ইনফরমেশন নলেজ আন্ডারস্ট্যান্ডিং ইন্টেলিজেন্স। তারপর অ্যাপ্লিকেশনস অফ এআই, কয়েকটার চার পাঁচটা নাম মনে রাখবা আর কোনটা কি এটা নাম মনে রাখবা। যেমন কম্পিউটার ভিশন এক লাইন লিখবা আসলে, নিউরাল নেট ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি, এটা এক লাইন নাম লিখে এক লাইন লিখবা, এরকম চার পাঁচটা মনে রাখবা। তারপর ব্রাঞ্চেস অফ এআই, এটাও এরকম চার পাঁচটা মনে রাখবা। হিউরিস্টিকটা অবশ্যই লিখবা যদি ব্রাঞ্চ লিখতে বলে। তারপর আর কি আছে, এই যে এই চারটা জিনিস, গোলস অফ এআই, এটা ভালো করে এই চারটা লেখা মনে রাখবা। সিস্টেমস দ্যাট থিঙ্ক লাইক হিউম্যানস, সিস্টেমস দ্যাট অ্যাক্ট লাইক হিউম্যান, সিস্টেম দ্যাট থিঙ্ক র্যাশনালি, সিস্টেম দ্যাট অ্যাক্ট র্যাশনালি। গোলস অফ এআই এই চারটা জিনিস অবশ্যই মনে রাখবা। তারপর টিউরিং টেস্ট কি এটা মনে রাখবা, এটা সম্পর্কে ধারণা রাখবা, এই টেস্টটা কি কেন করে এখানে লেখা আছে, পড়বা। তারপর ডায়াগ্রাম, হ্যাঁ এটা দেখে রাখতে পারো টিউরিং টেস্টের জন্য। তারপর এই যে এই ডায়াগ্রামটা ভালো করে মনে রাখবা, বিল্ডিং অ্যান ইন্টেলিজেন্ট এজেন্ট অথবা বিল্ডিং অ্যান্ড রেশনাল এজেন্ট, এটার জন্য এই ডায়াগ্রামটা মুখস্থ করে রাখবা, ঠিক আছে। যে এনভায়রনমেন্ট থেকে ইনপুট নিচ্ছে সেন্সর দ্বারা, ফিচার এক্সট্রাকশন হচ্ছে, ইন্টারফেস ইঞ্জিন, লার্নিং মডেল থেকে আবার অ্যাকচুয়েটরে আউটপুট দিচ্ছে, এখান থেকে অ্যাকশন দ্বারা এনভায়রনমেন্টে যাচ্ছে। তারপর বিল্ডিং অ্যান ইন্টেলিজেন্ট এজেন্ট, এটা একটু রিডিং করতে পারো, এইটা খুব ইম্পর্টেন্ট। স্ট্রং ভার্সেস উইক এআই, আমাদের সিটিতে মেবি আসছিল। স্ট্রং এআই কি, উইক এআই কি, কোনটা কি কাজ করতে পারে, ফাউন্ডেশনস অফ এআই দরকার নাই, পটেড হিস্ট্রি দরকার নাই, ইজ এআই ইম্পর্টেন্ট দরকার নাই, সাকসেস স্টোরিজ দরকার নেই, এই আর কিছু নাই, এগুলা কিছু লাগবে না। যেটা যেটা বললাম ওটা বললেই হবে। লেকচার 2 তে যদি আসি, নলেজ, হিউরিস্টিক নলেজ কি এটা মনে রাখবা। তারপর নলেজ এন্ড ডেটার মধ্যে তফাৎ কি, হোয়াট ইজ ডেটা ভার্সেস নলেজ, এটা একটু পড়লাম। বিলিফ, হাইপোথেসিস এন্ড নলেজ, এই তিনটার এক লাইনে আর কি মনে রাখো যে কোনটা কি, ঠিক আছে। ডেফিনেশন আসতে পারে অথবা সিম্পল ডিফারেন্স আসতে পারে যে এটার অথবা এটার মধ্যে তফাৎ কি। তারপর ইন্টেলিজেন্ট এজেন্ট, ওই যে আমি 1 নাম্বার স্লাইডে যে ডায়াগ্রামটা মনে রাখতে বলছিলাম, এই যে এই ডায়াগ্রামটাই কিন্তু এইখানে চিত করে আঁকাইছে, একই জিনিস, এটা ভালো করে পড়লেই হবে। এখানেও কি ইন্টেলিজেন্ট এজেন্ট নিয়ে কথা বলছে। তারপর এই যে পিস, পিস, আচ্ছা পিস নিয়ে কথা বলি। আমাদেরকে পিস লিখতে দিবে, তোমাকে একটা এজেন্টের নাম দিবে, ট্যাক্সি ড্রাইভার অথবা স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস সিস্টেম, পার্ট পিকিং রোবট, এটা যে কোনো একটা নাম দিল তোমার, এটার জন্য পারফরমেন্স মেজার, এনভায়রনমেন্ট, অ্যাকচুয়েটরস আর সেন্সরস, এটা লিখতে হবে। এটা আমি নোটে ব্যাখ্যা করছি কোনটা কি। পিস এখন পারফরমেন্স দিয়ে আমি কি করব, যে ওর কাজ বিচার করব আমি, এখন কি দ্বারা ওর কাজ বিচার করব। সাপোজ যে আমার এখানে ফার্স্টে আছে কি, ট্যাক্সি ড্রাইভার, তাই না। ট্যাক্সি ড্রাইভারের এজেন্ট যে আছে ওর কাজ আমি কি কি দ্বারা বিচার করতে পারি, ট্যাক্সি ড্রাইভারটা কি সেফ কিনা, ও কি মানে সেফলি সব ট্যাক্সিটা ড্রাইভ করতেছে কিনা, ফাস্ট কিনা, ও কত দ্রুত ট্যাক্সি চালাচ্ছে, লিগাল কিনা, বৈধ কিনা ট্যাক্সিটা, কমফোর্টেবল সিট কিনা, সিট মানে ছেঁড়া কি, মানে ট্যাক্সি রাইডটা কেমন হবে। তো এই সব জিনিস দিয়ে আমি ওর পারফরমেন্স বিচার করতে পারবো, তাই না। তো তারপর এনভায়রনমেন্ট,
ট্যাক্সি ড্রাইভার এজেন্টটা কোন জায়গায় কাজ করতেছে অথবা কিসের উপর কাজ করতেছে, কোন জায়গায় বা কিসের উপর কাজ করতেছে, এটা হচ্ছে রোডের উপর, তারপর আদার ট্রাফিক, পেডেস্ট্রিয়ানস, পেডেস্ট্রিয়ানস হচ্ছে এই যে রাস্তাঘাটে যারা চলাফেরা করে, ঠিক আছে, পথজীবী, পথজীবী বল না কি বলে, মানে রাস্তায় যারা মানে হাঁটা চলা করতেছে কমন মানুষ, পেডেস্ট্রিয়ান বলে। কাস্টমার, কাস্টমারের কাছ থেকে টাকা লেনদেন আছে ট্যাক্সি ড্রাইভারের রাইড দেওয়ার পরে। তাহলে এনভায়রনমেন্ট কি, কোন জায়গায় কাজ করতেছে অথবা কিসের উপর কাজ করতেছে। অ্যাকচুয়েটরস হচ্ছে কি কি ফাংশন ও খাটায় ব্যবহার করতে পারবে। যেমন ট্যাক্সি ড্রাইভার কি কি করতে পারবে, স্টিয়ারিং দিয়ে ট্যাক্সি ঘুরাইতে পারবে, অ্যাক্সেলারেটর দিয়ে গতি বাড়াইতে পারবে, ব্রেক দিয়ে গতি মানে একদম হল্ট করে দিবে, থামাই দিবে, চলন চলন থামাই দিবে, সিগন্যাল দিয়ে ওই যে হর্ন দিয়ে অন্য ড্রাইভারদের জানতে দিবে, হর্ন ডিসপ্লে। এখন ট্যাক্সি ড্রাইভারের জন্য যে এগুলাই লিখতে হবে এটা না, তুমি কাছাকাছি যদি কিছু বানায় লিখো তাহলে হবে, তোমার সেন্স মেক করতে হবে। সেন্সর কি কি আছে ট্যাক্সি, সেন্সর কি, যেটা দ্বারা ইনপুট নিবে বাইরে থেকে। ট্যাক্সি ড্রাইভার কি থেকে ইনপুট নিতে পারে, ক্যামেরা থেকে, ক্যামেরা দিয়ে দেখবে পিছনে আরেকটা গাড়ি এসে লাগাই দিচ্ছে নাকি। সোনার সেন্সর মনে হয় না ট্যাক্সিতে আছে। যাই হোক, স্পিডোমিটার দিয়ে দেখবে যে স্পিড কত উঠতেছে, জিপিএস দিয়ে লোকেশন দেখবে, ওডোমিটার দিয়ে কি একটা গাড়ির জীবনকালে কত কিলোমিটার চলছে ওইটা থাকে ওডোমিটারে, অ্যাক্সেলরোমিটার দিয়ে কি কত দ্রুত অ্যাক্সেলারেট করতেছে ওইটা দেখতে পারবে। তো এগুলো হচ্ছে সেন্সর, তাই না? কিবোর্ডও হইতে পারে, কিবোর্ড দিয়ে কোনো কাজ যদি থাকে, কোন গান ছাড়বে ওইটা হইতে পারে। আরেকটা যদি দেখি, মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম, পারফরমেন্স মেজার হেলদি পেশেন্ট দিয়ে, এটার পর পেশেন্ট কি হেলদি কিনা, আর তারপর এটার খরচের উপর, রিডিউসড কস্ট, কস্ট কত কম, এটার উপর ওকে বিচার করতে পারি পারফরমেন্স মেজার। এনভায়রনমেন্ট কিসের উপর, পেশেন্টের উপরেই তো ডায়াগনোসিস সিস্টেম কাজ করবে, তাই না? হসপিটাল স্টাফের উপরেও করতে পারে। তারপর অ্যাকচুয়েটর হচ্ছে কি কি কাজ করতে পারে ডায়াগনোসিস সিস্টেমটা, কোয়েশ্চেন গুলা ডিসপ্লে করতে পারে, টেস্ট করতে পারে, ডায়াগনোসিস করতে পারে, ট্রিটমেন্ট রেফারেল করতে পারে। তারপর সেন্সর কি কি, কিবোর্ড দ্বারা আমি ওই ডায়াগনোসিসের ইনপুট দিচ্ছি যে আমার পেটে ব্যথা, আমার ঘুম হয় নাই, অথবা আমার ব্লাড নিয়ে সিমটম দেখতে পারে, অথবা পেশেন্টস অ্যান্সার, অনেকভাবে এই জিনিসগুলো লেখা যেতে পারে। এবার তোমাকে পিস লিখতে দিলে এইরকম তোমার একটা এজেন্টের নাম বলবে, এক দুই তিনটা, তোমার পরে এই যে এই চারটা জিনিস লিখতে হবে পরে। যেমন ইংলিশ টিউটরের আমি এক্সাম্পল দিছি, অনলাইন মুভি রিকমেন্ডেশনের এক্সাম্পল দিছি, চেস প্লেইং এজেন্টের দিছি। এইগুলা দেখে পড়লে, পাঁচ ছয়টা পড়লে প্র্যাকটিস করলে পারবা। এরপর কি আছে আমার থিওরিতে, পিস গেল, এনভায়রনমেন্ট টাইপস, ডিটারমিনিস্টিক, স্টক্যাস্টিক, স্ট্র্যাটেজিক, এই শব্দগুলোর মিনিংটা একটু দেখে এসো, যাতে যদি মনের ভুলেও যদি আসে এক দুই লাইন যাতে লিখতে পারো। হ্যাঁ, একবার রিডিং দিয়ে যাবে এনভায়রনমেন্ট টাইপ। তারপর এই ছক দেখার দরকার নাই। টাইপস অফ এজেন্ট এটা দেখো, ইম্পর্টেন্ট। চার টাইপের এজেন্ট: সিম্পল রিফ্লেক্স, মডেল বেসড, গোল বেসড, ইউটিলিটি বেসড। তারপর ভ্যাকিউম ক্লিনার ওয়ার্ল্ড, আচ্ছা আসো এখানে আসো। ভ্যাকিউম ক্লিনার ওয়ার্ল্ডে যদি আসি, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এই যে একটা ভ্যাকিউম ক্লিনার, দুইটা রুম এখানে আছে, দুই রুমের ভ্যাকিউম ক্লিনার কি কি স্টেট থাকতে পারে দেখো। রুম এ, বি, রুম এ তে ময়লা আছে, বি তে ময়লা আছে, এ তে রোবট আছে। রুম এ তে ময়লা আছে, বি তে ময়লা আছে, কিন্তু বি তে রোবট আছে। রুম এ তে ময়লা আছে, বি তে ময়লা নাই, কিন্তু এ তে রোবট আছে। রুম এ তে ময়লা আছে, বি তে ময়লা নাই, কিন্তু বি তে রোবট আছে। তো এইরকম দুইটা রুম যদি থাকে, এখানে আটটা স্টেট থাকতে পারে। আমি হিসাবটা দেখাই দিই, ফর্মুলাটা হচ্ছে টু, সরি, টু না, এন ইন্টু টু টু দি পাওয়ার এন। এখানে এন হচ্ছে নাম্বার অফ রুমস, দুইটা রুম আছে না, তাহলে এন এর মান কি, দুই ইন্টু টু টু দি পাওয়ার টু। তাহলে টু টু দি পাওয়ার টু হচ্ছে ফোর, ফোর ইন্টু টু কত, এইট।
এখন ৩ রুমের যদি আসো, রুম যদি ৩টা থাকতো, এখানে ধরো আরেকটা রুম আছে, এখানেও ময়লা আছে, তাহলে স্টেট কয়টা থাকতে পারতো? স্টেট তাহলে কেমনে হইতো? আহ 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 8 ইন্টু 3 24, ৩ রুমের জন্য। ৪ রুমের হইলে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে ১৬, ১৬ ইন্টু ৪ হচ্ছে ৬৪টা স্টেট। এইটা হচ্ছে সূত্র, সূত্রটা মনে রাখবা। আর স্টেটটা একটু পড়লেই বুঝবা যে কোন রুমে কি হইতেছে। মানে সম্ভাব্য পজিশন কি কি, ময়লা থাকতে পারে, নাও থাকতে পারে, ভ্যাকিউম ক্লিনার থাকতে পারে, আরেকটাতেও থাকতে পারে, কি কি কম্বিনেশন হইতে পারে এখানে, এইটাই আর কি বুঝাইছে। তারপর আছে হচ্ছে মডেল বেসড, এই যে এই দেখছো, এই এই এনভায়রনমেন্টটাই এখানে ঠিক করে রাখছে। এইখানেও কাইন্ড অফ একই জিনিস, গোল বেসড এজেন্টস, এটা রিডিং দেওয়া যায় ও ইউটিলিটি বেসড এজেন্ট কি করে। সুপারভাইজড ভার্সেস আনসুপারভাইজড লার্নিং, এটা জাস্ট এইটুকু একটু পইরা যায়, আর দরকার নাই, এখান থেকে আর দরকার নেই, অন্য কিছু দরকার নেই। এই হচ্ছে টুকটাক পড়াশোনা। তো এই থিওরি গুলা একটু ভালো করে রিডিং করো, আর এই যে কি বলে ইনফর্মড আর আনইনফর্মড সার্চ গুলা একটু পড়ো, এইট পাজেল, তারপর গ্রাফ ট্রাভার্সাল, এগুলা করলেই মোটামুটি হয়ে যাবে। এআই তেমন বেশি পড়া নাই, ২-৩ ঘন্টা ভালো করে পড়লেই সবাই একটা ভালো আউটকাম আশা করতে পারো। তো এটাই হচ্ছে শেষ। গুড লাক।